আমার কথা বোঝার কেন চেষ্টা করছো না? তুমি আমাকে বিয়ে করাতে চাও তো আমি বিয়ে করবো, কিন্তু ওকে কি কেন? ও এখনো কত ছোট, তুমি দেখেছো? দেখ বাবা, প্লিজ তুই না করিস না, এটা তার দাদির শেষ ইচ্ছা, তুই বিয়েটা করেনি। হ্যাঁ জাঙ্কু, তোমার মা ঠিকই বলেছে, এটা তোমার দাদির শেষ ইচ্ছা আর তোমার দাদুরও শেষ ইচ্ছা ছিল, কিন্তু সে তো তোমাদের বিয়েটা আর দেখতে পাইনি, কিন্তু আমার মার ইচ্ছাটা আমি পূরণ করতে চাই। তুমি আর এটা নিয়ে বেশি কথা বলবে না। আমরা যখন ঠিক করেছি তোমার সাথে তের বিয়ে হবে, তাহলে তোমার সাথে তের বিয়ে হবে। দেখো, তোমরা যখন চাচ্ছ আমি বিয়ে করবো, কিন্তু ওকে কেন? হ্যাঁ, ও ছাড়া কি আর কোনো মেয়ে ছিল না? ওকে ছাড়া অনেক মেয়ে ছিল দুনিয়াতে, বুঝতে পেরেছো? কিন্তু আমরা ছোটবেলা থেকে তোমার আর ওর বিয়েটা ঠিক করে রেখেছি। এখন তোমাকে থেকেই বিয়ে করতে হবে। আর এখনই তো তোমাকে বলছি না যে তোমাকে তের সমস্ত দায়িত্ব নিতে হবে। আগে তোমাদের দুজনের পড়ালেখা শেষ হোক, তারপরে তে তো এখন 15 বছর বয়স, আগে ও 18 বছরে পা দিক, তখন তোমরা আবার একসাথে থাকবে। কিন্তু এখন শুধু বিয়েটা করিয়ে রাখবো। বাবা খুব সুন্দর, তোমরা তো ঠিক ভালো মতো প্ল্যান করে রেখেছো। মানে বিরিয়ানি তৈরি আর আমার সামনে দিয়ে বলছো এগুলো তুই খেতে পারবি না, এটা কোনো কথা? দেখো, আমি একটা পুরুষ মানুষ, আমিও চাই বিয়ে করতে, কিন্তু তেকে কেন? আমি তেকে বিয়ে করবো না। তোমরা আমার অন্য কোনো কারোর সাথে বিয়ে দিয়ে দাও, তাহলে আমি বিয়ে করবো, কিন্তু তের সাথে আমি কখনোই বিয়ে করবো না। আমার যথেষ্ট চাহিদা আছে, আমার তো ইচ্ছে করবে আমার বউকে টাচ করতে, বউকে ভালোবাসতে। চুপ বিয়াদব ছেলে, মুখের মধ্যে কোনো লাগাম নেই। হ্যাঁ, আমরা তোমার কি বাবা মা হই না? তুমি এই টোটকা আমার কথা কিভাবে বলতে পারছো? তো কি বলবো? আমার কষ্ট যদি তোমরা না বুঝতে পারো, তাহলে আমাকেই তো বলতে হবে আমার কোথায় কষ্ট। শোনো, আমি তেকে বিয়ে করবো না মানে করবো না, এতে যা কিছু হয়ে যাক, আমি ওকে কিছুতেই বিয়ে করবো না। আরে ওর প্রতি আমার কোনো ফিলিংস নেই, ছোটবেলা থেকে আমি ওর বোনের নজরে দেখে এসেছি। এখন হুট করে বলছে বিয়ে করতে। বিয়ে করবো ভালো কথা, কিন্তু বিয়ের পরে আমি ওকে কাছে রাখতে পারবো না। তাহলে এমন বিয়ের করার মানে কি? যখন ওর 18 বছর বয়স হবে তখন বিয়ে করে দিও। এখন আমি কিছুতেই ওকে বিয়ে করবো না মানে করবো না। বিয়াদব ছেলে, তুমি কিন্তু একদম লিমিট ক্রস করে ফেলেছে। আর তোমার কতই বা বিয়ের বয়স হয়েছে? এখনই তোমার সমস্ত চাহিদা আকাঙ্ক্ষা শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ, মাত্র তোমার কেবল 20 বছর বয়স, এখনই তোমার কি বিয়ের বয়স হয়েছে? আমরা শুধু ঘরোয়া পদ্ধতিতে তেল আর তোমার কাবিনটা করিয়ে রাখবো। এখানে তোমার এত কিসের সমস্যা? হ্যাঁ, ঠিক কথা বলেছে, আমার বয়স মাত্র 20, তাহলে এখন বিয়ে দেওয়ার কোনো দরকারই নেই। আর এটা তো একটা ভালো বিবাহ হয়ে যাবে, তাই না? আর শোনো, আমি বিয়ে করবো না থেকে বলছি না। জিন, এই বেয়াদবটাকে ভালো করে বুঝাও। আমি যখন একবার ডিসিশন নিয়ে নিয়েছি ওর সাথে তেই বিয়ে হবে, তার মানে ওর সাথে তেই বিয়ে হবে। ওকে তাড়াতাড়ি করে এখান থেকে সরতে বলো তো। আমার মেজাজ গরম হয়ে গেলে কিন্তু এবার ওর জন্য খুব খারাপ হয়ে যাবে। থাক না ভাইয়া, যদি জাঙ্কুক বিয়ে না করতে চায় তাহলে জোর করে কেন বিয়ে দিতে হবে? জোর করে তো আর বিয়ে শাদী দেওয়া যায় না, তাই না? তারপরে দেখা যাবে ওরা সুখে থাকতে পারবে না। প্লিজ ভাইয়া, তুমি জাঙ্কুকের কথাটা শোনো। চুপ করতে হোক, তুই কি ভুলে গিয়েছিস আব্বু আমাদের কি বলে গিয়েছিল? আর জাঙ্কুকের বিয়েতে তারা দেখে যেতে চেয়েছিল, কিন্তু আব্বু সেটা সৌভাগ্য হয়নি। এখন আম্মু একদম মৃত্যু সজ্জায় চলে যাচ্ছে প্রায়। তার এখন শেষ ইচ্ছা জাঙ্কুক আর বিয়ে দেখবি। তুই কি চাস না আমাদের মা শেষ ইচ্ছাটা আমরা পূরণ করি? হ্যাঁ ভাই, আমি চাই আম্মু শেষ ইচ্ছাটা পূরণ করতে, কিন্তু জাঙ্কুক তো এখানে রাজি হয়েছে না। জোর করে কি আমাদের বিয়েটা দেওয়া ঠিক হবে? যদি এতে বিপরীত হয়ে যায়, তোকে সেটা নিয়ে ভাবতে হবে না। আমি যেটা ভেবেছি সেটাই করবো। জিন, তুমি এই তোমার বিয়েতে ছেলেটাকে বলে দিও আজকে ওদের বিয়ে হবে। আম্মু, আমি কিন্তু বলছি আমি থেকে বিয়ে করবো না। তোমরা কেন আমার কষ্টটা বুঝতে পারছো না? আর এই বিরিয়ানি রেখে বলছো খেতে না, এতে আমার কি পরিমাণে কষ্ট হচ্ছে তোমরা কি জানো? প্লিজ আম্মু, আর জেনে বুঝে আমাকে এমন করে কোরবানি দিও না, মুরগি বানিও না, আমি মুরগি হতে চাই না। বাবা বোঝার চেষ্টা কর প্লিজ। এখন তুই তেটাকে বিয়ে করে নি না, যখন তোদের 18 বছর বয়স হবে তখন তো তোদের একসাথে আবার থাকতেই হবে, তাই না? আম্মু, তুমি আমার কষ্টটা বুঝতে পারছো না। দেড় এখানে থাকবোই না আমি। এই বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। কত বড় সাহস! ও এখন আমার মুখের উপর কথা বলে আবার কি বলে যে ওর এখনই চাহিদা আকাঙ্ক্ষা আছে, তাই না? ও তো বিয়ে করবে ভালো কথা, ওর বাপ সহ বিয়ে করবি। কি বললে ধামরা? আরে ও বিয়ে করবে ভালো কথা, তুমি কেন বিয়ে করবে? তুমি তেমাকে বিয়ে করবে? মানে যেন তুমি অন্য কিছু ভেবে না। আসলে আমি কথার কথা বলে ফেলেছি। তুমি তোমার ছেলে কি বুঝিও, আজকে ওদের বিয়ে হবে। আমি আর এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আয়ো, তুমি দেখে গিয়ে বলো আজ ওর বিয়ে। এই বলে যে যার রুমে চলে যায়। অন্যদিকে জাঙ্কুক, আরে এরা আমাকে পেয়েছে কি? যখন যার ইচ্ছে তাই করবে মানে কি? হ্যাঁ, বিয়ে করাবে ভালো কথা, আবার বলছি বিয়ে করবো, কাছ থেকে দূরে থাকতে হবে। কত ভেবেছিলাম বিয়ে করবো, তারপর বাসাটাতে বউকে অনেক বেশি আদর করবো। এতদিন যে কাজ হাত দিয়ে টিসু নষ্ট করে করেছি, সেই কাজ বউকে দিয়ে করাবো, কিন্তু আমার এই হিটলার পরিবারগুলো আমাকে সেটা করতে দিলে তো। আর বিয়ে করাবি ভালো কথা, তাহলে ওই তেটার সাথে কেন? আমার তো মনে হয় না এখনো অব্দি ঠিকঠাক করে আর ডাব নারকেল গুলো এখনো হয়েছে কিনা।
সে যে কিনা ওই আহাম্মক বলদাতের সাথে আমার বিয়ে দিবে, ওটা তো কিছু বুঝি না। বিয়ের পর আদৌ হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিছু হয়ে সেটা জানি কিনা আল্লাহ মালুম, ভালো জানি। আরে তের সাথে কেন, অন্য কোনো মেয়ের সাথে আমার বিয়েটা দিতি। দূর, এখন আমার কিচ্ছু ভালো লাগছে না, মন চাইছে সব ছেড়ে ছেড়ে চলে যাই, কিন্তু যাবোটাই বা কোথায়? কিন্তু আমি বাড়ি ছেড়ে ছেড়ে কোথায় বা যাবো? যদি একটা বিয়ে থাকতো তাহলে তাকে নিয়ে নেওয়া হয় তো পালিয়ে যেতাম। বন্ধুদের কথা শুনে কি যে এতদিন একটা প্রেম করলাম না, প্রেম করলে অন্তত তার সাথে পালিয়ে যেতাম। আমি শুধু নামই মাসুদ, কিন্তু কাজের বেলায় আমার একটাও গার্লফ্রেন্ড নাই। জাঙ্কুক তার মনে মনে এইসবই বিয়ে করছিল। চলো এখন পরিচয়টা করিয়ে দিই। জিয়ান জাঙ্কুক বয়স সবে কিছুদিন আগে 20 বছর পড়েছে। দেখতে মাশাআল্লাহ কোনো দিক দিয়ে কম না, একদম যেমন পড়ালেখায় তেমন সব দিক দিয়ে, কিন্তু এইসব দিক দিয়ে পারফেক্ট হতে হতে বন্ধুদের সাথে মিশতে মিশতে মাসুদগিরির দিক দিয়ে একদম পারফেক্ট হয়ে গিয়েছে। পড়ালেখায় খুবই ভালো, পড়ালেখার সময় পড়ালেখা আর বাকি সময় সে মাসুদ ভিডিও দেখতে থাকে। জাঙ্কুকের আব্বু আরিম, আম্মু জিন আর বড় ভাই সুগা, তার ওয়াইফ জিমিনা। জাঙ্কুকের দাদি লিসা, সে বর্তমানে একটু অসুস্থ। তার সেই ইচ্ছা সে মরার আগে তেকুকের বিয়ে দেখতে চায়, কিন্তু জাঙ্কুক সবসময় তার চাচাতো বোন থেকে তার বোনের নজরে রেখে এসেছে। এখন হঠাৎ করে বিয়ে দিবে তার সাথে, জাঙ্কুক যেন সেটা মানতেই পারছে না। আমাদের এই গল্পের নায়িকা দেখতে মাশাআল্লাহ একদম জীবন্ত একটা পুতুলের মতন। পড়ালেখায় অনেক বেশি ভালো, সে এবার ক্লাস 8-এ পড়ে, বয়স 15। কিন্তু বয়স অনুযায়ী একটু বেশি বোকার শোকা। তার আব্বু যে হোক আম্মু আয়ু। জাঙ্কুকের বিড়বিড় করার মাঝে তার ফোনটা বেজে ওঠে, আর ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে তার প্রিয় বন্ধু ইউনো ফোন করেছে। জাঙ্কুক এবার কলটা রিসিভ করে। কিরে জাঙ্কুক, খবর কি তোর? আজ তো একবারও আমাদের আড্ডাখানায় আসলি না তো। বিকেলে কিন্তু তাড়াতাড়ি চলে আসিস, শুনেছি আজ নাকি একটা নতুন আসবে, সেটা আমরা কিন্তু সবাই মিলে দেখবো। আরে ভাই কিভাবে আসবো রে, বাড়িতে তো আমাকে মুরগি বানানোর কাজ চলছে, আজ মনে হয় আর আসতে পারবো না। কেন, কি হয়েছে? এরপর জাঙ্কুক ইয়ানাকে সবকিছু খুলে বলে। আরে ভাই এটা তো ভালো খবর রে, একটা জীবন্ত পুতুল তোর বউ হবে। কিন্তু এটা নিয়ে এত কষ্ট পার কি আছে? এতদিন যে কাজটা হাত দিয়ে চালাতি সে কাজটা নয় জীবন্ত পুতুলের সাথেই চালাবি। আরে কি সব উল্টা পাল্টা বকছিস? আর কষ্ট পাবো না তো কি করবো? এতদিন নিজেকে একটু একটু করে আস্তে আস্তে পুরোপুরি মাসুদ তৈরি করেছি শুধুমাত্র বউকে অনেক বেশি ভালোবাসবো বলে। কিন্তু ওটা তো এখনো পুরোই অবুঝরে, পুরো একটা বাচ্চা। এখনো ভালো করে গাছে ডাব চালিয়েছে কিনা সেটাও জানি না রে ভাই। বাইরে পুরো একদম খালি মাল, এটা কি পছন্দ হবে বল? আরে ভাই এতে চিন্তা করার কি আছে? ডাব হয়নি, তুই হাতে আদার করে ডাব হয়ে নিবি। আরে ভাই তোর তো কপাল, একদম নিজ হাতে সবকিছু পরিচালনা করতে পারবি। আরে কপালা কচু, তুই জানিস বাসা থেকে কি বলেছে? এখন শুধু বিয়েটাই হবে। তেজ যখন 18 বছর বয়স হবে তখন নাকি আবার ধুমধাম করে বিয়ে দিয়ে থেকে আমার সাথে থাকার জন্য পারমিশন দেবে। এখন শুধু বিয়েটাই করিয়ে রাখবে। এখন তো এক রুমে থাকা তো দূরের কথা ভাই, ওকে টাচ অবধি করতে পারবো না। এটা কি মানা যায় বল? একে খালি মাল ধরিয়ে দিছে, তার উপর বলছে দূরে থাকতে হবে। এসব আর মানা যাচ্ছে না। মন চাইছে ওই তেটাকে গিয়ে এখন থাপিয়ে থাপিয়ে বড় বানিয়ে দিয়েছি। ওটাই যত নষ্টের মূল। ওটা যদি না থাকতো না আমার ওটার সাথে বিয়ে দিত না, আমাকে আজ মুরগি হতে হতো। আরে কি বলিস ভাই, এটা তো সেই রকম হয়ে গেল রে। বিরিয়ানি তৈরি আর তোর সামনে দিয়ে বলছে তুই সেগুলো খেতে পারবি না। হ্যাঁ রে একদম তাই। কোনো ব্যাপার না ভাই, আমরা তোর মাসুদ বন্ধু পার্টি আছে কোন দুঃখে, আমরা সব ম্যানেজ করে দেব। ম্যানেজ কিভাবে করবি তোরা? আরে তুই কোনো টেনশনই নিস না রে। তোকে বাসা থেকে যখন বলছে দূরে থাকার কথা, তাহলে তুই দূরে থাকবি। তুই কি সবার কথা রাখতে পারবি না? কি তুইও কি আমার মজা নিচ্ছিস? আরে আগে তুই কেন এত হাইপার হয়ে যাচ্ছিস? তুই তো আগে আমার কথাটা ভালো করে শোন। আমার জানার মতো তো তে সবসময় তোর সাথে ভালো মতন কথা বলে, আবার তুই যা বলিস তাই শুনে, তাই না? হ্যাঁ, তে সবসময় আমার সাথে ভালো ব্যবহার করে আর আমিও ওর সাথে ভালো ব্যবহার করি। কিন্তু এতে কি হবে? এতে অনেক কিছুই হবে। তুই আস্তে আস্তে তোর বউকে তোর প্রতি দুর্বল বানিয়ে ফেলবি, তাহলে তো হয়ে যাবে। কিন্তু সেটা কিভাবে? আমারই তো ওর প্রতি কোনো ফিলিংস নেই। তাহলে আরে কোনো চাপ নিস না ভাই, তুই পুরুষ মানুষ, দেখবি বিয়ের পর আস্তে আস্তে সব ফিলিংস চলে আসবে। আর তুই এতদিন সুন্দর মুভি দেখে কি শিখেছিস সেগুলো আস্তে আস্তে সবার অবসরে তোর বউর উপরে অ্যাপ্লাই করবি, সমস্যা নেই ভাই। ইউনো কি বোঝাতে চাইছে জাঙ্কুক সেটা ভালো করে বুঝতে পারছি। এরপর ইউনো জাঙ্কুককে আরো অনেক কিছু বোঝায়। বিকেলের দিকে জিনা আসে জাঙ্কুকের রুমে। তার হাতে জাঙ্কুকের জন্য বিয়ের জামা কাপড় এনে জাঙ্কুকের হাতে দিয়ে বলে, এই নে জাঙ্কুক তোর জামা কাপড়গুলো, এগুলো তাড়াতাড়ি করে পরে রেডি হয়ে নি। আম্মু এটা কিন্তু তোমরা একদমই ঠিক কাজ করছো না আমার সাথে। দেখ জাঙ্কুক, বর্তমানে আমি ওই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না, তাই চুপচাপ করে রেডি হয়ে নি।
দেখো আম্মু, আমি এতবার নিষেধ করার পরও তোমরা আমার কোনো কথাই শুনছো না। আর আমি যতদিন পারবো নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবো, কিন্তু যখন না পেরে উল্টাপাল্টা কিছু করে ফেলবো তখন যদি আমায় দোষারোপ করো তখন কিন্তু আমি সেটা মেনে নিব না। পরীক্ষা পরে দেখা যাবে, এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে, যদি বেশি দেরি হয় তাহলে তার আব্বু পরে দেখবি রাগারাগি করা শুরু করে দেবে। এই বলে জিন আর কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জাঙ্কুক যেন মানতেই পারছে না আজ তার বিয়ে হবে, কিন্তু সে বিরিয়ানি সামনে রেখে সেটা শুধু গন্ধে শুকে যাবে। অন্যদিকে তে রুমে থেকে আজ অনেক সুন্দর করে জিমিনা পুতুলের মতন বউ সাজিয়ে দিয়েছে। দেখে একদম জীবন্ত একটা পুতুলের বাচ্চার মতন লাগছে। মাশাআল্লাহ, আজ তো আমার টেমাটাকে একদম জীবন্ত একটা পুতুলের মতন লাগছে। দেখতে হবে না ছোট মা, সাজিয়ে দিয়েছে কি? হ্যাঁ জিমিন মা, অনেক বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ, কারণ নজর যেন না লাগে আমার জীবন্ত পুতুলটার উপর। এই বলে আই নিজের চোখে কিছুটা কাজল নিয়ে থেকে নজর টিকা লাগিয়ে দেয়। এর মধ্যে আবার নিচ থেকে যে হোপের গলার সুর শুনতে পাওয়া যায়। কই গো আয়ু, তেমাকে নিয়ে তাড়াতাড়ি নিচে আসো, কাজে যে চলে এসেছে। জিমিন মা চলো থেকে নিয়ে নিচে, আর তেমা নিচে বড়রা যা বলবে তাই লক্ষ্মী মেয়ের মতন শুনবে, ঠিক আছে? আয়ের কথা শুনে তে বাধ্য মেয়ের মতন মাথা নাড়াতে। আজ ভীষণ লজ্জা করছে, তার নাকি আজ বিয়ে, তাও আবার নাকি তার জাঙ্কুক ভাইয়ার সাথে, যাকে এতদিন সে ভাইয়া ভেবে এসেছে, আজ নাকি তার সাথে তার বিয়ে। তে বিয়ে নিয়ে এতটা ভালো করে না জানলেও কে ড্রামা আর টিভি সিরিয়ালে যা দেখেছে ততটুকু তার ধারণা আছে, এর বেশি কিছু ধারণা নেই। এরপর আয়ু আর জিমিনা মিলে দেখে নিয়ে নিচে নামতে শুরু করে। অন্যদিকে জাঙ্কুক সে কখন এসে সবার সাথে নিচে বসে আছে গাল ফুলিয়ে। একটু পরে তার পরিবার থেকে তাকে সারা জীবনের জন্য একদম মুরগি বানিয়ে দিবে ভাবতে জাঙ্কুকের যেন কান্না পাচ্ছে অনেক বেশি, কিন্তু ছেলে বলে কান্না করতে পারছে না। থেকে নিচে নিয়ে নামতে নামতে জাঙ্কুকের চোখের দিকে পড়ে, আর সেখানে মনে হয় তার নজরটা আটকে গিয়েছে। দেখে এমন বয়স আছে দেখে জাঙ্কুকের হৃদস্পন্দন যেন বেড়ে যাচ্ছে। জাঙ্কুক কখনো তো দেখে এমন নজরে দেখেনি, আজ থেকে এমন নজরে দেখে জাঙ্কুকের মধ্যে হঠাৎ করে যেন অন্যরকম ফিলিংস অনুভব হচ্ছে। এখন যদি এমনটা হয় যখন এই পিসিটা তার একবারে বড় হয়ে যাবে তখন তার কেমন অনুভূতি হবে ভাবতে জাঙ্কুকের মেজাজটা আবার আগের মতন খারাপ হয়ে যাচ্ছে। কি গো দেওয়ারজি, চোখটা তো একটু সরো, এখানে তো সবাই আছে তাই না? আর বউটা তো একটু পর তোমারই হয়ে যাবে, একটু তো লজ্জা শরম করো। জিমিনার কথা শুনে বাসায় সবাই মুখ টিপে হাসাহাসি শুরু করে দেয়। অন্যদিকে জাঙ্কুক পড়ে গেছে লজ্জায়, সে কি করবে? পিচিটাকে এত সুন্দর কে হতে বলেছে? পিচিটাকে আজ দেখে যেন জাঙ্কুক তার থেকে চোখই সরাতে পারছে না, সব দোষ ওই পিচিটার। এরপর ঘরোয়া পদ্ধতি দিয়ে জাঙ্কুক আর তের বিয়েটা হয়ে যায়। রাত্রিবেলাতে দাদির কথা অনুযায়ী আজ থেকে একসাথে থাকতে হবে। তারা চায় না প্রথম রাতে স্বামী স্ত্রী আলাদা থাকুক, কিন্তু লিসার তো মনে মনে অন্য কিছু আছে, সে চায় না তার নাতিটা কষ্ট পাক, যার জন্য তার এমন কূটনৈতিক বুদ্ধি। আসল কথা হচ্ছে সে অসুস্থ তার ভান ধরে টিকুককে একসাথে করেছে, কারণ সে জানে জাঙ্কুক আর তে দুজনই কখনো এসব না করলে তারা একসাথে হতে পারতো না, যার জন্য লিসা এমনটা করেছে। আর সে জানে তার নাতির কারবার সে মাঝে মধ্যে লক্ষ্য করে, আজ তার তো বিয়ে হয়েছে, সে অনেক কষ্ট পাবে, যার জন্য সে এই বুদ্ধিটা করেছে। অন্যদিকে তে আর জাঙ্কুকের সাথে থাকবে বলে জাঙ্কুকের মধ্যে আবার অন্যরকম ফিলিংস অনুভূতি হচ্ছে। সে তো আজ কিছু হলেও করবে, এতে যা কিছু হয়ে যাক সে কিছুতেই বিরিয়ানি সামনে রেখে তে মুখ না দিয়ে সে কিছুতেই থাকবে না। জিমিনা থেকে হালকা একটা শাড়ি পরিয়ে জাঙ্কুকের রুমে এনে বসিয়ে দিয়ে যায়। অন্যদিকে জাঙ্কুক ছিল তখন তার মায়ের রুমে। দেখ জাঙ্কুক, নিয়ম অনুযায়ী আজ তোদেরকে একসাথে রাখলাম, সেই জন্য আজকে শুধু তে তোর কাছে থাকবে। আজ এমন কিছু করবি না যে তে তোকে দেখে ভয় পাই, তুই বলে যাবি না, ও কিন্তু এখনো অনেকটা ছোট আর ও ওই সমস্ত ব্যাপারে এখন কিছুই জানে না, সো যা করবি একদম ভেবে চিন্তে। তোমরা আমায় পেয়েছোটা কি একটু বলবে? হ্যাঁ, ও যদি এতটাই অবশ্য হয় তাহলে এখন বিয়েটা দেওয়ার কি দরকার ছিল? এখনই কেন ওকে আমার গলায় ঝুলিয়ে দিলে? দেখ জাঙ্কুক, এখন কিন্তু তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস। হ্যাঁ তাই তো, আমি যা বলি সেটাতে তোমাদের বাড়াবাড়ি মনে হয়। কেউ আমার কষ্ট বোঝে না, আমার আর ভালো লাগে না এইসব। অন্যদিকে জাঙ্কুক তো দেখে একদম পুরো ফিদা হয়ে গেছে। তার মাথার মধ্যে আবার সে উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসতেছে, সে এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। অন্যদিকে তে জাঙ্কুককে এতটা নিজের কাছে আসতে দেখে তারও যেন কেমন নিজের মধ্যে অন্যরকম ফিলিংস আছে, কেমন যেন লজ্জা লজ্জা অনুভব হচ্ছে। কই আগে তো এমনটা হয়নি, আগে তো প্রায় সে জাঙ্কুকের সাথে আসে থাকতো, জাঙ্কুকের সাথে কথা বলতো, তাহলে এখন কেন এমনটা হচ্ছে? যেন কেন মনে হচ্ছে আজ যেন জাঙ্কুককে ডাকের মধ্যে অদ্ভুত কিছু মিশানো ছিল। হ্যাঁ কুকি ভাইয়া বলো।
তে তুই তো জানিস আজ আমাদের বিয়ে হয়েছে, তাহলে আমি কি এখনো তোর ভাইয়া আছি? তাহলে তাহলে আবার কি, আমাদের যখন বিয়ে হয়ে গেছে তাহলে আমি তোর এখন থেকে জামাই, তাই তুই আমাকে আর ভাইয়া বলে ডাকবি না। তাহলে কি বলে ডাকবো? কেন, আমার নাম ধরে ডাকবি? না আমি পারবো না, আমার অনেক লজ্জা করে। তের কথা শুনে জাঙ্কুক মুচকি হাসে। তের এমন বাচ্চা বাচ্চা কথাগুলো জাঙ্কুকের ভীষণ ভালো লাগে। জাঙ্কুক ছোটবেলা থেকে দেখে অনেক আদর করে বড় করেছে। সে কখনো তের সাথে উঁচু গলায় কথা বলেনি, এমনকি তার সাথে কখনো বাজে ব্যবহারও করেনি। আচ্ছা ঠিক আছে, ডাকিস ভাইয়া। তাহলে তে আজ তো আমাদের বিয়ে হয়েছে তাই না? হ্যাঁ ভাইয়া। তে আমার না কিছু চাই তোর থেকে। কিন্তু ভাইয়া আমার কাছে তো কিছু নাই তোমাকে দেওয়ার মতন। কে বলেছে আমাকে দেওয়ার মতন তোর কাছে কিছু নাই? আমাকে দেওয়ার মতন তোর কাছে অনেক কিছু আছে, সেগুলো একদম হালাল, যা আমায় অন্য কোনো কেউ দিতে পারবে না, একমাত্র তুই ব্যতীত। কিন্তু ভাইয়া আমার কাছে তো কিছু নেই তোমাকে দেওয়ার মতন। দেখো জাঙ্কুক বুঝতে পারে থেকে সে এমন করে বললে তে কিছুতেই বুঝতে পারবে না, যার জন্য সে তার ফোনটা বের করে থেকে কিছু একটা দেখায়। ভাইয়া এটা তো একটা ছেলে একটা মেয়ে ঠোঁটের মধ্যে আদর করছে। হ্যাঁ আমিও করতে চাই তোকে, কিন্তু ভাইয়া আমার তো ভয় করে। দেখে যখন জাঙ্কুকের রুমে এনে জিমিনা বসিয়ে দিয়ে গেছিল, তখন জাঙ্কুকের রুমে তের দাদি লিসা আসে আর দেখে কিছু কিছু বিষয় জ্ঞান দিয়ে গিয়েছে, যার জন্য তের অনেক বেশি লজ্জার সাথে ভয় করছে, কিন্তু জাঙ্কুককে সেটা বুঝতে দিচ্ছে না। তে যখন জাঙ্কুকের রুমে এসে বসেছিল, তখন তার দাদি লিসা আসে তের কাছে আর এসে বলতে লাগে, দেখ সিন্ডি আমি তোকে কিছু কথা কইতাছি, তুই একদম আমার কথাগুলো মন দিয়ে শুনবি, বুঝছ? তুই এতটাও অবুঝ না যে আমার কথাগুলো তুই বুঝতে পারবি না। আজ তাদের বিয়ে হয়েছে, কিন্তু তাদের বাপ চাচারা বলতেছে তোর যখন 18 বছর বয়স হবে তখন নাকি তোকে আমার দাদু ভাইয়ের সাথে থাকতে দেবে। কিন্তু শোন, দিন থাকবে নিজের স্বামীরে নিজের কাছে আটকে রাখবি। আজ তাদের বাসাটা আমার নাতি তোর সাথে কিছু করতে চাইলে তুই একদম বাধা দিবি না, বুঝতে পারছিস? নয়তো আমার নাতি দেখবি তোকে ছেড়ে অন্য কারোর কাছে চলে যাবে, তখন নিশ্চয় তার ভালো লাগবে না সেটা। কিন্তু দাদি তোমার নাতি আমার সাথে কি করবে, আর আমি কি সেভাবে বাধা দেবো না তাকে? আলো সেরি তুই স্কুলে পড়স, এরপরে তুই এত কেন যে মাথা মুঠা হয়ে রেছিস আমি সেটাই বুঝতে পারছি না। লিসার কথা শুনে তে মুখটা পাউট করে ফেলে একদম বাচ্চাদের মতন। শুনলো সেরি, আমি তোকে সব বোঝাই দিতেছি, তুই বুঝেনি। এখন এত কিছু বোঝান যাবে না, নয়তো কেউ আইসা শুই না ফেলবো। তোর মাসাসিদের আমার একদমই বিশ্বাস নেই। শোন, আমি যা যা কইতাছি তুই তাই তাই করবি। এরপর লিসা থেকে অনেক কিছু বোঝায়, এতটা গভীর ভাবে না বোঝালো কিছুটা একদম আন্দাজ করে বুঝিয়ে দেয়। তুই সেটা ভালো মতন নিজের মাথার মধ্যে গেঁথে নেই, কারণ তোর মাথার ব্রেনটা অনেক বেশি ভালো। সে থাকতে পারে একটু বোকাশোকা, কিন্তু সবকিছুতে অল্পতেই বুঝে যায়। এই পাখি শোন, করবে না তোর বই, আমি তো আছি তাই না? তুই শুধু আমার সাথে একটু রেসপন্স করবি, যা করার আমি করব। কিন্তু জান প্লিজ, আজকের দিনটা অন্তত নষ্ট করিস না। আজ কিন্তু আমাদের ফার্স্ট নাইট, এটা নষ্ট করলে আর কখনই খুঁজে পাবি না, তখন আফসোস করে কুল পাবি না, বুঝতে পারছিস? আর শোন, আমি তো তোর হাজবেন্ড হই তাই না? হাজবেন্ড যা চাই সেটা বউকে দিতে হয় না, এটা আল্লাহ পাপ দেয়। আচ্ছা ভাইয়া, তোমার যা ইচ্ছে তাই করো, কিন্তু আমি তো কিছু পারি না। তোকে কিছু পারতে হবে না তেশনা, আমি তো তোকে বললাম তোকে কিছু করতে হবে না, যা করার আমি করে নিব। তুই শুধু চুপচাপ বসে থাকবি আর আমার বাধা দিবি না। আর শোন, আজ তোর সাথে আমি যা কিছু করি তুই কিন্তু সেটা বাসার কাউকে বলবি না। শোন, স্বামী স্ত্রীর কথা কাউকে বলতে হয় না, বুঝতে পারলি? তুই কিন্তু কাউকে বলবি না, ওকে? তে বাধ্য মেয়ের মতন মাথা নাড়ায়। আসলে তে একটু বোকাশোকা থাকার কারণে তাকে যে যাই বলে সে তাই সবকিছু বাসা সবাইকে বলে দেয়, যার জন্য জাঙ্কুক আগে থাকতে থেকে নিষেধ করলো। এই সমস্ত ব্যাপারে যদি বাসার কেউ জানতে পারে তাহলে জাঙ্কুককে একদম খবর বানিয়ে ফেলবে। হয়েছে, এখন তুই আমার কাছে আয়। এরপর তে বাধ্য মেয়ের মতন জাঙ্কুকের কাছে যায় আর জাঙ্কুককে দেখে একদম বাচ্চাদের মতন কোলে করে নিয়ে বসে তারপর নিজের কাজ করতে শুরু করে দেয়। নিজের আকাঙ্ক্ষিত জিনিস এতটা কাছে পেয়ে জাঙ্কুক একদম নিজেকে সামলাতে পারছে না। তার কতদিনের আকাঙ্ক্ষা ইচ্ছে এগুলো। এরপর মেয়েটা একদম তার একান্তের হালাল নারী, যার কাছে এসে নিজেকে আর সামলাতে পারছে না। জাঙ্কুক এতটা মাসুদ হওয়ার সত্ত্বেও সে এখন অব্দি কোনো মেয়ের ধারের কাছে যায়নি। সে তার একান্ত ব্যক্তিগত নারীর প্রতি অনিষ্ট থাকতে চেয়েছিল। জাঙ্কুক যখন বুঝতে পারে ছোট তেতা আর তার এত আদর নিতে পারছে না, তখন সে তার ঠোঁটটা ছেড়ে দেয়। ভাইয়া, এটা তুমি কি করছিলে? এখন এটা আমার নিঃশ্বাস একদম বন্ধ করে দিচ্ছিলে।
সরি জান, তোরটা অনেক বেশি মিষ্টি যার জন্য নিজেকে সামলাতে পারছিলাম না। জাঙ্কুকের মুখে এই প্রথমবার জান নামটা শুনে আর জাঙ্কুকের এমন দাঁড়ায় কাজে অনেকটা বেশি লজ্জা পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে জাঙ্কুকের কোল থেকে নেমে তাড়াতাড়ি করে গিয়ে সে বেডে এক সাইডে গিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে জাঙ্কুক এতটা কাছাকাছি এসে নিজে কিছু না করতে পারে, তার অনেক বেশি নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে, যার জন্য জাঙ্কুক তাড়াতাড়ি করে বেলকনিতে চলে যায়। আর বাইরে অনেকটা ঠান্ডা আসছিল। জাঙ্কুক সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলাতে শুরু করে দেয়। আজ কুল কুল, এখন এসব করার সময় হয়নি। তে পাখিটা এখন অনেক ছোট, যা করতে হবে আস্তে ধীরে, বাসার কাউকে কিছু না বুঝতে দিয়ে। শালার কপালে আমার বিরিয়ানি সামনে, অথচ আমি সেগুলো খেতে পারছি না। তে পাখি, এখন শান্তিতে ঘুমিয়ে নাও, যখন তোমায় ধরবো না একদম আমার নিচে তোমায় পিষিয়ে ফেলবো। এত অপেক্ষা আর মানা যাচ্ছে না। নো, এটা কি হচ্ছে? এ তো দেখা যাচ্ছে আমার মাস্টার লাইট অন হয়ে গেছে। প্লিজ শোনা, এখন তুমি অফ হয়ে যাও, এখন তোমার সময় হয়নি গড়তে যাওয়ার। অফ হয়ে যা মাসুদ, লাইট প্লিজ অফ হয়ে যা। তোর কোর মালিক এখনো অনেকটাই ছোট, সে পারবে না তোকে সামলাতে। প্লিজ এখন তাড়াতাড়ি অফ হয়ে যা। এই বলে জাঙ্কুক জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে অনেকটা সামলানোর চেষ্টা করে, কিন্তু নিজেকে যেন আজ কিছুতেই সামলাতে পারছে না। তে যদি এই রুমে না থাকতো তাহলে এতদিন যে মাসুদ মুভি দেখে জাঙ্কুক নিজেকে যেভাবে সামলাতো আজ সেইভাবে সামলাতো, কিন্তু তে তো তার রুমে এসে সে চাইলেও কিছু করতে পারছে না। জাঙ্কুকের যেন আরো দম বন্ধ হয়েছে, নিজেকে সামলাতে একদম হিমশিম খাচ্ছে, পুরো মুখ চোখ লাল হয়ে গেছে, শরীর একদম ঘাম ঝরছে। জাঙ্কুকের এত শরীর জ্বালাপোড়ার মধ্যে আর বেশি করে আগুন দেওয়ার জন্য ইউনো জাঙ্কুকের মেসেঞ্জারে কিছু একটা দেয়। জাঙ্কুক না চাইতো সেটা ওপেন করে যেটা দেখতে পারে সেটা দেখে একদম তার শালা ইউনো, তুই এটা কি করলি? হ্যাঁ, তুই জানিস আজ আমার মাথাটা এমনিতেই গরম থাকো, তার উপর তুই আগুনে ঘি দেওয়ার মতন এটা কি করলি? এটা তুই একদমই ঠিক করলি না। নিজেকে আর পারছি না সামলাতে, আর পারছি না। ওয়াও, আমার শান্তির ঘুম নষ্ট করে এখানে নিজেকে সুন্দর শান্তিতে পড়ে পড়ে ঘুমাচ্ছে। সেই কখন ঘুমিয়ে পড়েছে আর রুমের লাইটটা অন থাকায় জাঙ্কুক সবকিছু একদম স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছে। পরনে থাকে শাড়িটা একদম ঘুমে থাকার কারণে এলোমেলো হয়ে গেছে, পায়ের থেকে অনেকটা হাঁটুর উপর উঠে গিয়েছে, বুক থেকে পড়ে গিয়েছে, একদম বই খোলার মতন উন্মুক্ত হয়ে আছে। এরপর জাঙ্কুক চলে যায় তের কাছে, যেতটুকু বই উন্মুক্ত জাঙ্কুক ইচ্ছে মতন তার ভালোবাসার স্পর্শ দিতে থাকে। আস্তে আস্তে জাঙ্কুকের মুখ চলে যায় বাচ্চাদের খাবারগুলোর মধ্যে। এর বয়স অনুযায়ী তার শরীরখানটা এখনো একদম বাচ্চাদের মতন, কিন্তু তার সাইজগুলো একটু জান, এগুলো তো দেখা যায় অনেকটাই ছোট, যা ভেবেছিলাম তাই, কিন্তু সমস্যা নেই, আমি প্রতি রাতে এগুলো খেয়ে খেয়ে অনেকটা বড়ই দেব। এই বলে জাঙ্কুক ইচ্ছে মতন তার কাজ করতে শুরু করে দেয়। অন্যদিকে তে তো ঘুমের মধ্যে বুঝতে পারছে না কেউ তার সর্বোচ্চ লোড করে নিচ্ছে, কিন্তু সেটা বোঝার ক্ষমতাতে নেই, কারণ সে তো গভীর ঘুমে আচ্ছন্ন। একসময় জাঙ্কুক সেগুলো খেতে খেতে নিজেকে একদম শান্ত করে ফেলে। এরপর দের পাশে সে থেকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলাতে ঘুম থেকে উঠতে নড়ার জন্য চেষ্টা করে, তখন দেখতে পায় কেউ একজন তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে। তে মুখ তুলে সেদিকে তাকাতে দেখতে পায় জাঙ্কুক তাকে জড়িয়ে ধরে রেখেছে। তে বুঝতে পারছে না জাঙ্কুক কেন তার সাথে এমন করে লেপটে শুয়ে আছে। আশেপাশে ভালো করে তাকাতে দেখতে পায় এটা তো জাঙ্কুকের রুম। পর মুহূর্তে মনে পড়ে যায় কাল তো তার সাথে জাঙ্কুকের বিয়ে হয়েছে, যার জন্য জাঙ্কুক তার রুমে। তে ভালো মতন জাঙ্কুককে খটিয়ে খটিয়ে দেখতে লাগলো, তখনই মনে পড়ে গেল কাল রাতে জাঙ্কুকের করা ঠোঁটে চুমু খাওয়ার কথাটা। তে পুরো লজ্জা লাল লীল হতে লাগলো। তখন তে তাড়াতাড়ি করে জাঙ্কুককে কোনো মতো নিজে থেকে সরিয়ে রুম থেকে চলে যায়। একিতে তুমি এমন দৌড়ে জাঙ্কুকের রুম থেকে চলে আসলে কেন? কি হয়েছে? কি শোনা ভাবি, এমনি চলে আসলাম, অনেক বেলা হয়ে গেছে না যার জন্য। ও আচ্ছা, আমি যাচ্ছিলাম তোমাদের ডাকার জন্য, কিন্তু ভালো হয়েছে তুমি আগে থাকতে উঠে গেছো। জাঙ্কুককে উঠেছে? না ভাবি, ভাইয়া এখনো উঠে নাই। কি ননদিনী এখনো কি জামাইকে ভাইয়া বলে ডাকবে? আর হ্যাঁ, কাল রাতে এমন কি করছে যে এত বেলা অব্দি ঘুম থেকে উঠলে? ভাবি তুমি ওনাকে যে বলো। এই বলে তে সেখান থেকে দৌড়ে চলে যায়। অনেকটা লজ্জা পেয়েছে, জিমিনা তের কান্না দেখে হাসতে লাগলো। অন্যদিকে জাঙ্কুক ঘুম থেকে উঠে দেখতে পায় তে তার কাছে নেই। দেয়াত্রী বিয়ে করে কি লাভ হলো যদি সকালবেলা উঠে বউয়ের আদরের মুখখানা নাই দেখতে পাই? কই ভেবেছিলাম ঘুম থেকে উঠে বউকে ইচ্ছে মতন কিছুক্ষণ আদর করবো।
কিন্তু না, সে তো চলে গিয়েছে, তাও আমাকে কিছু না জানিয়ে। আজকে হয়তো আর ওকে আমার রুমে আসতে দেবে না, এই সুযোগে একটু আদর টাদর করে নিতাম, কিন্তু না, উনি তো চলে গিয়েছে। দেখ, আর ভালো লাগে না। এই বলে জাঙ্কুকে উঠে এসার জন্য ওয়াশরুমে চলে যায়। কি রে জাঙ্কুক, সেই কখন থেকে দেখছি তুই আমাদের আড্ডাখানায় আসার পর থেকে এমন চুপচাপ হয়ে আসিস কেন? কেন বাসার রাতে কি কিছু হয়নি নাকি যার জন্য এমন আপসেট হয়ে আসিস? ইয়নো প্লিজ, আমার মজা নিস না, তুই তো ভালো করেই জানিস তাই না? কি তার মানে সত্যি সত্যি তুই কিছু করিসনি মানে কি ভাই? না না, আমি চাই না আমার হাতে সম্পর্কের কথা অন্য কেউ জানুক, আমি এটা কখনোই হতে দেব না। ইয়ন আমার বন্ধু থাকতে পারে, তাও আমি ওর সামনে কখনোই আমার তের নামে উল্টাপাল্টা কথা বলবো না। আমি চাই না, ওই দিন উল্টাপাল্টা কথা অনেক বলে ফেলেছি, আর আমি আমার তের নামে অন্য কারোর কাছে উল্টাপাল্টা কথা বলবো না। থাক, বাদ দিয়ে ইয়ন, ওইসব ব্যাপারে এখন আর ভালো লাগছে না কথা বলতে। ওকে মামা, বুঝতে পারছি, কিন্তু সমস্যা নেই, আমার কাছে অনেক ভালো ভালো জিনিস আছে, তুই দেখবি নাকি? দেখ শোন, এগুলো দেখে দেখে তুই আস্তে আস্তে কাজে লাগা, বুঝতে পারছিস? শুধু দেখলে কি হবে, কাজে লাগাতে হবে না। এই কথা শুনতে জাঙ্কুকে রাতের কথা মনে পড়ে যায়। ইয়নো যে তাকে ঠান্ডা মাথায় কিভাবে বাসটা দিয়েছিল। এবার জাঙ্কুক অনেক বেশি রেগে যায়, সেই ইচ্ছে মতন ইয়নোকে পেটাতে লাগে। ভাই প্লিজ প্লিজ ছাড়, আমি আবার কি করছি? তুই আমায় এমন করে কেন মারছিস? ইয়নোর বাসা, তুই জানিস কাল রাতে এমনিতে আমার মাথা গরম ছিল, তার উপর তুই আমার মেসেঞ্জারে ওটা কি দিয়েছিলি। এবার তো তোকে উদম মদম খেতেই হবে। সরি ভাই, আর এমন করবো না, প্লিজ মাফ করে দে, আর এমন করবো না, তা আমায় এইভাবে মারিস না। এইবারে লাস্ট টাইম, এরপরে যদি এমন হয় না তাহলে তোর খবর আছে বলে দিলাম। স্যার ভাই স্যার, মনে থাকবে আর কখনো যেসে পড়ে কারো উপকার করতে যাবো না, এবারে আমি তো ছেড়ে দে ভাই। হয়েছে ডামা বাস, আর ডামা করতে হবে না, এখন আমায় বাসায় যেতে হবে, না তো দেখা যাবে আমার হিটলার বাপ 1971 সালে ভাষণ দেওয়া শুরু করে দেবে। এই বেয়াদব ছেলে সারাদিন এমন বকাটেদের মতন বাইরে টোটো করে বেড়ালে চলবে নাকি? সারাদিন বাহিরে টুটো করবো না তো কি করবো? বিয়ে তো করে দিয়েছে একটা বাচ্চা মেয়ের সাথে, আবার বলেছে তার যখন 18 বছর বয়স হবে তখন নাকি তার কাছে যেতে পারবো। বাড়িতে থাকার জন্য তো কারণ লাগে, তুমি আমায় কারণটা দিতে আমি বাসায় থাকতাম, তারপরে ফ্যামিলি প্রসেসিং এর কাজ শুরু করে দিতাম, কিন্তু তুমি তো সেজও তো রাখোনি আমার জন্য। চুপ বেয়াদব ছেলে, মুখে কিচ্ছু আটকায় না তাই না? আমি তোমার বাবা হই না, তোমার বিয়ে হই, তুমি যে আমার সামনে এমন ধরনের কথা বলো? আরে তুমি কি শুরু করছো? ছেলেটা এই মাত্র বাহির থেকে আসলো আর এখন তুমি এসব শুরু করে দিয়েছো। আর সারাদিন কই গেল ও বাহিরে? ও তো কিছুক্ষণ আগে বাহিরে গেল। আম্মু তুমি বুঝা বাবাকে, সবসময় আমার পেছনে কেন এমন করে পড়ে থাকে? এই বলে জাঙ্কুক আর সেখানে দেরি করে না, সে তার রুমের উদ্দেশ্যে উপরে চলে যায়, কিন্তু জাঙ্কুক নিজের রুমে না গিয়ে তের রুমে ওকে দেয়, আর দেখতে পায় তের রুমের ভেতরে লাইট জ্বলছে, কিন্তু তে রুমের ভিতর নেই। জাঙ্কুক রুমের আশেপাশে দেখতে লাগলো তে কোথাও আছে কিনা, কিন্তু তে রুমের কোথাও নেই। তে প্রতিদিন এই টাইমে পড়তে বসে, কিন্তু আসতে রুমে নেই। জাঙ্কুক এবার ভালো করে দেখে যে না রুম থেকে বের হতে যাবে, তখনই খেয়াল করে বেলকনিতে আলো জ্বলছে। জাঙ্কুক এবার বেলকনির দিকে যায় আর দেখে তে সেখানে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক এবার পেছন দিক দিয়ে গিয়ে তে জড়িয়ে ধরে, আর তে আচমকা এমনটা হয় একটু চমকে উঠে। কি হলো, তুই এই টাইমে এখানে দাঁড়িয়ে আছিস আর চমকে গেলি নাকি? হ্যাঁ, তুমি এখানে, আর আমি তোমার জন্য দাঁড়িয়েছিলাম। আসলে আমি সেই কখন থেকে একটা অঙ্ক বুঝতেছি না, তোমার কাছে যাব, কিন্তু তুমি তো বাসায় নেই, সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি। ও আচ্ছা, তুই একটু পর রুমে যাস, আমি তোকে সবকিছু বুঝিয়ে দিব। তা আর সারাদিন কোথায় ছিলি? তোকে একবারও যে দেখলাম না। কি হলো, কথা বলছিস না কেন? সেই সকালে যে আমাকে না বলি আমার রুম থেকে চলে আসলি, আর একবার তো গেলি না। আমি জানিস কতবার তোর জন্য অপেক্ষা করছিলাম আর আশেপাশে তোকে খুঁজছিলাম, কিন্তু তুই তো কোথাও ছিলি না। ভাইয়া আসলে কিরে, তুই আবার কবে থেকে এমন আসলে নকলি শুরু করে দিয়েছিস? এমন করে কেন কথা বলছিস? দেখতে পাচ্ছিস সেই কাল থেকে এমন করছিস, কি হয়েছে তোর? থাক, বাদ দে এসব। আমি না খুব তৃষ্ণার্ত। তাহলে তুমি দাঁড়াও, আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি, তুমি এখানে একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসবো। না তুই দাঁড়া, আমার পানি তৃষ্ণার্ত না, আমি অন্য কিছু তৃষ্ণার্ত। আরে আমি কত ভেবেছিলাম বিয়ের পর বউকে প্রতিদিন সকালে উঠে বউর থেকে গুড মর্নিং কিস নেবো, কিন্তু তুই তো আমাকে না বলে চলে আসলি, আর আজ সারাদিন একবারের জন্য আমার কাছে যাসনি। জাঙ্কুকের কথা শুনে তে লজ্জায় মাথা নিচে করে ফেলে। জাঙ্কুক এবার তেকে নিজের দিকে ফিরিয়ে তারপর ফাইনালি আমার তৃষ্ণা নিবারণ হলো। সারাদিন অনেক তৃষ্ণার্ত ছিলাম, এখন তোর কাছে এসে সত্যি আমার তৃষ্ণা একদম মিঠে গিয়েছে।
হয়েছে, আর লজ্জা পেতে হবে না, আমি রুমে যাচ্ছি, তুই রুমে আয়, আমি ফ্রেশ হবো। এই বলে জাঙ্কুক তের কপালে আলতো করে একটা ভালোবাসা স্পর্শ দিয়ে সে তার রুমের উদ্দেশ্যে পা বাড়ায় আর রুমে চলে গিয়ে সে সোজা ওয়াশরুমে ঢুকে যায় ফ্রেশ হওয়ার জন্য। অন্যদিকে তে নিজেকে ঠিকঠাক করতে লাগলো। ইস, ভাইয়া এসব কি শুরু করে দিয়েছে, আমার খুব লজ্জা করছে। ভাইয়া শুনে ভাইয়া কিভাবে আমার ঠোঁটগুলো খায়, ইস কি লজ্জা। I can feel you in my heart, you in my arms. I can feel you in my heart, you. আই নো আমি হ্যান্ডসাম, তাই বলে তুই এমন করে আমাদেরকে তাকিয়ে থাকবি, তে আমার বুঝি লজ্জা করে না? জাঙ্কুকের কথা শুনে তে লজ্জায় মাথা নিচে করে ফেলে। ইস, জাঙ্কুকটা কিভাবে বললো, আর তেই বা কি করবে? জাঙ্কুক এত পরিমাণে যে জাঙ্কুককে চোখে সরাতে পারেনি। তে এই প্রথম জাঙ্কুককে এমন অবস্থায় দেখে সে নিজের চোখে সরাতে পারছিল না জাঙ্কুকের থেকে। আর জাঙ্কুকের এমন ধরার কথায় সে এবার লজ্জায় পুরো লাল হতে লাগলো। হয়েছে, তুই তো আমার বই হস তাই না? আমার যা সবকিছু তো তোরই, এখন তো শুধু এতটুকু দেখতে পেরেছিস, এরপর তো আরো অনেক কিছু তোর জন্য অপেক্ষা করে আছে। আমি কোনো মাইন্ড করবো না, তুই দেখতে পারিস চাইলে, আর যদি চাস আমি তোকে আরো একটা দেখাতে পারি, দেখবি? তে বুঝতে পারে না জাঙ্কুক তাকে কিসের ইঙ্গিত দিচ্ছে, কিন্তু তে বোকা বোকা চোখে এবার জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুকও বুঝতে পারছে এই মাথা মোটাটা তার কথা কিছুই বুঝতে পারে নাই। হয়েছে, এখন আর এমন করে আমার দিকে তাকিয়ে থাকতে হবে না। কোনটা বুঝতে পারিস না ওইটা বের কর, আমি জামাটা পরে আসতেছি। এরপর জাঙ্কুক চলে যায় তের কাছে, গিয়ে সে তেকে যেটা বুঝতে পারছিল না সেটা বোঝাতে শুরু করে দেয়। কিছুক্ষণ পর তের পড়া হয়ে যায়। তে চলে যেতে নিলে জাঙ্কুক তের হাতটা ধরে ফেলে, এরপর তেকে নিজের কোলের উপর বসিয়ে দিয়ে বলতে লাগলো, তে জান, তুই তো জানিস সবাই বলেছিল বিয়ের পর তুই আর আমি আলাদা রুমে থাকবো, কিন্তু কাল রাতে তুই তো আমার পুরো নেশা লাগিয়ে দিয়েছিস। আমি পারবো না তে তোকে ছাড়া থাকতে রাত্রে। এখন কি করা যায় বলতো? কি হলো, কথা বল, আমি কিভাবে থাকবো তোকে সারা রাতে? তুই কি পারবি আমাকে সারা রাতে থাকতে? আমি জানি তুই পারবি, কারণ এক রাতে কারোর অভ্যাস হয় না, কিন্তু আমার যে অভ্যাস হয়ে গেছে, আমি পারবো না তোকে সারা রাতে থাকতে যেতে। তাহলে কি করবো ভাইয়া? তোমার রুমে তো আমি থাকতে পারবো না, আজ থেকে তো আমাকে আমার রুমে থাকতে হবে। আর কেউ যদি জানতে পারে আমি তোমার রুমে আসি, তাহলে তো সবাই অনেক রাগারাগি করবে, তাই না? কিন্তু তুই চাইলে আমার কাছে একটা আইডিয়া আছে তে, তুই প্রতিদিন তোর রুমের বেলকনি দরজাটা খুলে রাখবি। আমার রুমের বেলকনি থেকে তো খুব সহজে তোর রুমে যাওয়া আসা করা যায়, তাই না? আমি প্রতি রাতে তোর কাছে চলে যাবো, হ্যাঁ? তাহলে আমরা একসাথে থাকতে পারবো। কিন্তু ভাইয়া যদি কেউ দেখে ফেলে তাহলে তো অনেক রাগারাগি করবে, তাই না? তুই যদি কাউকে কিছু না জানাস তাহলে কেউ কিছু জানতে পারবে না। তে প্লিজ তুই আমার কথাটা শোন, আমি পারবো না তোকে ছাড়া থাকতে। প্লিজ তে শোন, আমরা দুজন যদি কাছাকাছি না আসি তাহলে আমরা দুজন কিভাবে দুজন নাকি চিনবো? কিন্তু ভাইয়া আমার যে, চুপ, কোনো কিন্তু না। তুই কি জানিস আমরা যে পজিশনে বসে আছি এই পজিশনটা অনেক কাজের? মানে কি 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 বলতে চাইছো তুমি ভাইয়া? না তেমন কিছু না, তুই তাড়াতাড়ি করে তোর রুমে চলে যাতে। তুই আর এখানে বেশিক্ষণ থাকলে আমার অবস্থা পুরো খারাপ করে ফেলবি। প্লিজ তুই তাড়াতাড়ি করে রুম থেকে চলে যা, আমি চাই না এখনই তোর সাথে কিছু করতে। তুই চলে যা, আর রাতে আমার কথাটা অবশ্যই মেনে চলবি, ওকে? Oh God, আমি বুঝতে পারছি না কিভাবে থাকবো এই মেয়েটার থেকে দূরে। আমি এই মেয়েটা যতই কাছে যায় ততই নিজেকে পুরো পাগল পাগল লাগে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তেসো না, খুব কষ্ট দিচ্ছিস আমাকে, এর ফল তো তোকে পেতেই হবে। যেদিন ধরবো না একদম পিছিয়ে ফেলবো তোকে। জিয়ান বাড়ির সবাই রাতে ডিনার করে যে যার রুমে চলে যায়। তেও জাঙ্কুকের কথা মতন সে তার বেলকনি দরজাটা খুলে রাখে। বাসায় সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন জাঙ্কুক আস্তে আস্তে তের রুমে চলে যায়, আর গিয়ে দেখে তে এক পাশে শুয়ে আছে। জাঙ্কুক একটা মুচকি হাসি দিয়ে রুমের লাইটটা অফ করে গিয়ে তের পাশে গিয়ে শুয়ে পড়ে, আর তেকে পেছন দিক দিয়ে জড়িয়ে ধরে তের গায়ে না ঘষতে শুরু করে দেয়। ভাইয়া তুমি চলে এসেছো। ভাইয়া কি করছো তুমি এইসব? তুই দেখতে পারছিস না কি করছি? তে তোর শরীরের গন্ধটা অনেক সুন্দর রে। তুই চুপ করে থাকতে, আমি কিছু করবো না, শুধু তোর শরীরের গন্ধ নিতে নিতে ঘুমাবো। প্লিজ তে বাধা দিস না, এটুকু তো অন্তত আমাকে করতে দে। বেশ খানিক
অনেকক্ষণ পর জাঙ্কুক খেয়াল করে তে ঘুমিয়ে গিয়েছে। এবার জাঙ্কুক তে মুখের কাছে নিজের হাত নিয়ে নাড়াচাড়া দিয়ে দেখতে লাগে তে কি সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে কিনা। যখন জাঙ্কুক বুঝতে পারে তে পুরোপুরি ঘুমিয়ে পড়েছে তখন ওই রাতের মতন আজকে শুরু করে দেয় জাঙ্কুক। ওয়াও ঘট, এগুলো এত সুন্দর কেন? মন চাইছে সব খেয়ে ফেলি কামড়িয়ে, কিন্তু না, কামড়ালে যে আমার বেবিটা উঠে যাবে। আর মনে হচ্ছে কালকের আমার হাতের ছোঁয়ায় এগুলোর মধ্যে একটু একটু পরিবর্তন আসছে। সমস্যা নেই, আস্তে আস্তে আরো পরিবর্তন আসবে। এখন আর দেরি করা যাবে না, আমার কাজ শুরু করে দিতে হবে। জাঙ্কুক অনেকটা হনি হয়ে যায়। সে আচমকা তে ইয়ের মধ্যে একটু করে কামড় বসিয়ে দেয়, যার ফলে তে ঘুমের মধ্যে নড়াচড়া করে ওঠে আর জাঙ্কুক তার হোশে ফিরে আসে। জাঙ্কুক কন্ট্রোল কন্ট্রোল, এখন এসব করার সময় নেই। আর তে যদি একবার জানতে পারে তুই ওর অগোচরে এমনটা করছিস তাহলে ও ভুল বুঝবে। এখন চুপচাপ ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়। এমন করে কাটে থাকে দিন। সবার অগোচরে জাঙ্কুক আর তে সম্পর্কটা অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছে। জাঙ্কুক দেখে যখনই একা পায় তখনই সে তের মাঝে ডুবে যেতে চায়, কিন্তু তাদের সম্পর্ক এখনো গভীর ভাবে পৌঁছেনি। আর তে এখনো জানে না রাত্রে যে জাঙ্কুক তার সাথে ওইসব করে। শুধু জাঙ্কুক যখন থেকে একা পায় তখন সে গভীর ভাবে তে ঠোঁটের মধ্যে তার রাজত্ব চালায়। অন্যদিকে জাঙ্কুকের আব্বু চাষে জাঙ্কুক যেন তার হায়ার স্টাডির জন্য সে বাইরে চলে যায়। ইদানিং জাঙ্কুকের ব্যবহারগুলো বাসার কারোর ভালো ঠেকছে না, কারণ যে ছেলে প্রতিদিন রাত করে বাসায় ফিরে সে এখন বাসায় থেকে বের হতেই চায় না। অন্যদিকে তেও বাসার সবার সামনে জাঙ্কুককে দেখলে লজ্জা পুরো লাল নীল হয়ে যায়। সবাই মনে করে এদের মধ্যে তো কিছুই হয়নি, তাহলে তের এমন লজ্জা পাওয়ার কারণ কি? এমনই একদিন জাঙ্কুক তের রুম থেকে সকালবেলা তাড়াতাড়ি করে বেলকনিতে বের হয়েছিল। ওই দিন জিন বেগম আবার সকালে উঠেছিল, সে বাগানে হাঁটাহাঁটি করছিল। তখন তের রুম থেকে জাঙ্কুককে এমন করে বের হতে দেখে সে সন্দেহ করে আর তার স্বামীকে এই সমস্ত ব্যাপারে বলে। তুমি বেশি চিন্তা করো না জিন, আমি খুব তাড়াতাড়ি জাঙ্কুককে লন্ডন পাঠানোর ব্যবস্থা করছি। ওর টিকিটটা চলে আসলে ওকে তাড়াতাড়ি লন্ডন পাঠিয়ে দিব। আমি ইদানিং জাঙ্কুকের হাব ভাব খেয়াল করেছি। হ্যাঁ গো, তুমি তাই করো। তে মামুনিটা এখনো অনেক ছোট, জাঙ্কুক যদি ভুলভাল কিছু করে ফেলে তাহলে কিন্তু তে মামুনির জন্য অনেক খারাপ হয়ে পড়বে, কারণ ও এখনই কিছু বোঝে না। আর জাঙ্কুকের এমন ধরনের ব্যবহারে ও যদি ভয় পেয়ে যায় তাহলে দেখবে আর ও তোমার ছেলের কাছে যেতে চাইবে না। হ্যাঁ তুমি একদম ঠিক করেছো। আমরা যে আম্মুর কথা শুনে কেন এত তাড়াতাড়ি টিককের বিয়েটা দিতে গেলাম এখন পস্তাচ্ছি, কিন্তু তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি দেখছি কিছু করা যায় কিনা। রাত্রেবেলা জাঙ্কুকের রুমে তে আজকে এসেছে জাঙ্কুকের কাছে পড়া বোঝার জন্য। পড়তে পড়তে একসময় জাঙ্কুক তার নজর আটকে যায় তের কোনো একটা বিশেষ জায়গায়। সেগুলো জাঙ্কুককে বেশ আকর্ষণীয় করছে, কারণ তে যে জামাটা পরেছে সেই জামাটার গলাটা বেশ খানিকটা বড়। আর তে আর নিচে হয়ে বসার কারণে জাঙ্কুকের সামনে অনেক কিছু একদম দৃশ্যমান। তে তো বুঝতে পারেনি যে তার অনেক কিছু দেখা যাচ্ছে। জাঙ্কুক মুগ্ধ নয়নে সেগুলো দেখতে লাগলো। আজকাল জাঙ্কুকের হাতের স্পর্শে সেগুলোর অনেকটাই বড় আকার ধারণ করেছে, যা জাঙ্কুককে আরো আকৃষ্ট করে। হট করে জাঙ্কুক থেকে টান দিয়ে তার কোলের উপর বসিয়ে দেয়। আর এরপর ভাইয়া এসব তুমি কি করছো? চুপ জান, বাধা দিস না। এতদিন তো ঠোঁট দেশের মাপদ ছিলাম, আজ আর পারবো না জানি। প্লিজ একটু, খালি একটু খাবো, বেশি না, একটু। কিন্তু ভাইয়া আমার খুব লজ্জা করছে, আর এগুলো খারাপ কাজ, এগুলো করা ঠিক না ভাইয়া, প্লিজ সরো। তুই একটু চুপ কর না জান, এগুলো খারাপ কাজ না, কারণ তুই আর আমি হাজবেন্ড ওয়াইফ, আর হাজবেন্ড ওয়াইফের মধ্যে এইসব কিছু হয়। প্লিজ জান তুই একটু চুপ কর না, আমাকে আমার কাজ করতে দে। কিন্তু ভাইয়া দরজা তো খুলে আছে, কেউ যদি এসে পড়ে। প্লিজ ভাইয়া তুমি আমায় ছাড়ো, এসব কর না, এসব বাজে কাজ। ভালো তুই চুপ করবি? তুই কি আমার কাজ আমাকে করতে দিবি নাকি আমি তোকে রেখে অন্য কাউকে বিয়ে করবো? তখন ভালো লাগবে না? তখন আমি তাকে এমন করে আদর করবো, আরো অনেক কিছু করে আদর করবো, তখন ভালো লাগবে না? না না ভাইয়া তুমি যা ইচ্ছে তাই করো, কিন্তু তুমি আমার ছেড়ে অন্য কাউকে বিয়ে করো না ভাইয়া। আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি ভাইয়া, প্লিজ ভাইয়া তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে আদর করো না ভাইয়া। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি যা ইচ্ছে তাই করো। সত্যি তো? আমি যা ইচ্ছে তাই করবো, তুই আমায় বাধা দিবি না? হ্যাঁ ভাইয়া সত্যি, তুমি যা ইচ্ছে তাই করো, আমি তোমায় বাধা দেবো না। জাঙ্কুকের এমন ইমোশনাল কথা শুনে তে অনেকটা গলে যায়, কারণ সেও আস্তে আস্তে জাঙ্কুককে বেশ ভালোবেসে ফেলেছে। সে কিছুতে তার জাঙ্কুক ভাইয়াকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবে না। এরপর জাঙ্কুক তার কাজ করতে থাকে। জাঙ্কুক একদম হয়ে গেছে, সে জেনা টেনে
তা খুলতে যাবে তখনই বাহির থেকে কারো পায়ের আওয়াজ শুনতে পায় তে এরপর জাঙ্কুককে সে ঠেলে সরিয়ে দেয়। তে কি হলো, তুই বুঝতে পারছিস না আমার কি চাই? তুই আমায় বাধা কেন দিলি? সরি ভাইয়া, কিন্তু বাইরে কে যেন আসতেছে ভাইয়া। দুর্বল, এদের যেন একটু শান্তিতে বউর সাথে রোমাঞ্চ করতে পারবো না, এরা শুধু আমায় বাধা দিতে চলে আসে। তে তুই এখান থেকে চলে যা, আরেক কিছুক্ষণ থাকলে আমি খারাপ কিছু করে ফেলবো, চলে যা এখান থেকে। এরপর তে দৌড়ে তার রুমে চলে যায়, গিয়ে তে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগে। জাঙ্কুক এসব কি করলো, লজ্জায় পুরো লাল হয়ে যাচ্ছে মেয়েটা। তে লজ্জায় নিজের মুখ নিজে ডেকে ফেলে। এরপর আস্তে আস্তে তে নিজেকে বেশ খানিকটা স্বাভাবিক করে সে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় আর জামাটা বেশ খানিকটা উঁচু করে জাঙ্কুক যেখানে বাচ্চাদের মতন খাচ্ছিল সেখানে দেখে, ইস ভাইয়া এইসব কি শুরু করে দিয়েছে? আমি তো দেখেছি এগুলো বাচ্চারা খায়, কিন্তু ভাইয়া এইসব কিভাবে খেলো? আর এখান থেকে তো কিছু বের হচ্ছে না, তাহলে ভাইয়া এইসব কি খেলো? কিন্তু ভাইয়া যখন খাচ্ছিল তখন আমার বেশ ভালোই লাগছিল। আমি জানি না কেন, কিন্তু ভাইয়ার স্পর্শগুলো আমার বেশ ভালো লাগে। অন্যদিকে জাঙ্কুক জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু আজ মনে হয় নিজের সাথে নিজেই বেমানি করছে, কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। জাঙ্কুক কিছু একটা ভেবে নিজেকে সামলানোর জন্য ফোনটা হাতে নেয় আর ফোনে ভিডিও দেখতে লাগে। হঠাৎ করে জাঙ্কুকের সামনে অন্য একটা ফাংশন ওপেন হয়ে যায় আর সেখান থেকে জাঙ্কুক কিছু একটা দেখে নিজেকে আর পারছে না সামলাতে। দুর্বল, আজ সবকিছু আমার সাথে বেইমানি করছে, নিজেকে সামলানোর জন্য ফোনটা হাতে নিলাম আর ফোন এখন আমার শত্রুর ভূমিকা পালন করছে। সরি তে শোনা, আমি চাইনি তুই বড় হওয়ার আগ পর্যন্ত তোর সাথে ওইসব করতে, কিন্তু আমার হাতে কিছু নেই, আজ তোকে আমার নিজের করে নিতেই হবে, নাহলে আমি যে মরে যাব। এই বলে জাঙ্কুক আস্তে আস্তে বেলকনি দিয়ে তে রুমে চলে যায় আর তে রুমে গিয়ে দেখতে পায় তে শান্তিতে ঘুমাচ্ছে বেডের এক কোণায়। জাঙ্কুকের জন্য সহ্য হচ্ছে না তের এমন শান্তির ঘুম, তাকে ওই জায়গায় খারাপ অবস্থায় ফেলে রেখে এখানে এসে মেয়েটাকে সুন্দর শান্তিতে ঘুমাচ্ছে। জাঙ্কুক এবার লাইটটা অফ করে তের কাছে চলে যায় আর ভাবে ভালোবাসতে শুরু করে দেয়। ঘুমের মধ্যে এমনটা হইতে চোখ মেলে তাকায় আর দেখতে পায় জাঙ্কুক তখনকার মতন এখনো পাগলামি শুরু করে দিয়েছে। তে জাঙ্কুকের এমন কাজে সে বেশ ভয় পাচ্ছে, যার জন্য জাঙ্কুককে বারবার নিজে থেকে সরানোর চেষ্টা করছে, কিন্তু তে জাঙ্কুককে একচুলও সরাতে পারছে না। মনে হচ্ছে আজ যেন জাঙ্কুক তার নিজের মধ্যেই নেই। জাঙ্কুক একদম উন্মাদ হয়ে গেছে তের নেশায়। ভাইয়া এসব তুমি কি করছো? এসব করো না ভাইয়া, আমার খুব ভয় করছে। ভাইয়া তুমি এমন কেন করছো? কি হয়েছে তোমার? চুপ, একটা কথা বলবি না। আজ আমি তোকে একদম নিজের করে নেব। তুই কি চাস না আমি তোকে একদম নিজের করে নেই? তোর কাছে সারা জীবন থাকি, নাকি তুই চাস আমি অন্য মেয়ের কাছে চলে যাই? না না ভাইয়া, আমি তো তোমায় তখনও বললাম আমি তোমায় খুব ভালোবাসি ভাইয়া, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। তুমি অন্য কারোর কাছে যেও না ভাইয়া, আমি তোমায় খুব বেশি ভালোবাসি। তাহলে আজ ভালোবাসার প্রমাণ দে, আমি যা করতে চাইছি আমাকে তা করতে দে, একদম বাধা দিবি না। তে আবারও জাঙ্কুকের ইমোশনাল কথা শুনে জাঙ্কুকের প্রতি গলে যায়। এরপর জাঙ্কুক গভীর ভাবে তাকে ভালোবাসতে শুরু করে দেয়, কিন্তু তে বেচারি বুঝতে পারছে না কিছুক্ষণ পর তার জন্য কি না কি অপেক্ষা করে আছে। সময় যত বাড়তে থাকে ততই জাঙ্কুকের পাগলামি বাড়তে থাকে। জাঙ্কুককে সামলাতে তে পুরো হিমশিম খাচ্ছে। বাধা অতিক্রম করে তের মাঝে নিজেকে ছোট হওয়ার কারণে তের বেশ কষ্ট হচ্ছে, কিন্তু জাঙ্কুক জানি রাখছে না। আজ যেন জাঙ্কুক নিজের মাঝে এলে সে অনেক জোরে জোরে শুরু করে দেয়। সহ্য করতে পারছে না, যার জন্য কান্নাকাটি করে জাঙ্কুককে নিজের থেকে সরাতে চাইছে, এক চুল পরিমাণে সরাতে পারছে না। এক পর্যায়ে জাঙ্কুকের এত ভালোবাসা সহ্য করতে না পেরে ছোট্ট তেরটা কান্না করতে করতে সেন্সলেস হয়ে যায়। প্রায় ভোর 4টা নাগাদ জাঙ্কুক থেকে ছেড়ে দেয়। সকাল প্রায় 8:30তে এখন অব্দি ঘুম থেকে ওঠেনি তে। প্রায় 9টার দিক তার ক্লাস, কিন্তু তে এখনো ঘুম থেকে ওঠেনি, যার জন্য তের আম্মু থেকে ডাকতে যায়। তের আম্মু তের রুমে যাওয়ার সময় দেখতে পায় জাঙ্কুকের রুমটাও লক করা। জাঙ্কুক প্রতিদিন একটু দেরি করে ওঠে, যার জন্য সে কিছু মনে করে না। তের রুমে গিয়ে সে তেকে অনেকবারই ডাকতে শুরু করে, কিন্তু তে ওঠেই না। সূর্যের আলো চোখের মুখে পড়তে তের ঘুমটা হালকা হয়ে যায়। তখনই বাহির থেকে তার আম্মুর কণ্ঠ শুনতে পায়। তের ঘুমটা পুরোপুরি ছুটে যায়। এরপর তে যেই না শোয়া থেকে উঠতে যাবে তখনই অনুভব করতে পারে তার পুরো শরীর ব্যথা আর তার উপর ভারী ভারী কিছু। তে এবার চোখ মেলে সেদিকে তাকায় আর দেখতে পায় জাঙ্কুক তার উপর শুয়ে আছে, একদম দুজনের শরীরে কিছু নেই। তখনই রাতের কথা মনে পড়ে যায় আর তে ফুপিয়ে কান্না করে ওঠে।
তীর কান্না শব্দ পেয়ে জাঙ্কুকের ঘুমটা ভেঙে যায় আর তখন দেখতে পারি সে তীর উপর শুয়ে আছে আর তীর কান্না করছে, দুজনের শরীরে কিছুই নেই। এরপর জাঙ্কুকের রাতের সমস্ত কথা মনে পড়ে যায় আর সে আটকে ওঠে, সেই এটা কি করে ফেলেছি। জান প্লিজ কান্না করিস না, আমি রাতে হুশে ছিলাম না, না হুশে থেকে তোর সাথে এসব করে ফেলেছি। প্লিজ জান কান্না করিস না, প্লিজ থাম না জান, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে জান, প্লিজ কান্না করিস না। সরি জান, বলছি তো মাপ চাই, প্লিজ এবার মতন ক্ষমা করে দে, আর এমন ভুল করবো না জান, প্লিজ কান্না করিস না। বাহিরে ছোট আম্মা ডাকাডাকি করছে, শুনলে আমাকে আর শেষ করে ফেলি, প্লিজ জান কান্না করিস না। কিন্তু জাঙ্কুকের এমন কথা শুনে তে আরো ভয় পাচ্ছে। রাতে সব মনে পড়তে তে শরীর ছিঁড়ে উঠছে, সে আর তার কান্নার গতি বাড়িয়ে দেয়। জাঙ্কুক কি থেকে কি করবে কিছুই বুঝতে পারছে না, সে তাড়াতাড়ি করে তেকে জামা পরে দেয় আর নিজে জামা পরে। বাহিরে এখনো আয়ু বেগম জোরে জোরে তেকে ডাকছে, এমন ডাকা শুনে বাসায় সবাই আস্তে আস্তে তে রুমের সামনে আসে। তে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়, হাতের এমন অবস্থা দেখে সবাই পুরো আটকে উঠে, পুরো শরীরে চুপ চুপ দাগ। কি হয়েছে আম্মু, তোর এমন কেন দেখাচ্ছে, আর তোর পুরো শরীরে এসে কিসের দাগ, কি হয়েছে আম্মু বল, এমন করে কান্না কেন করছিস, কি হয়েছে বল। আম্মু আম্মু জানো কুকি ভাইয়া না অনেক ফাঁসি, তুমি জানো কাল সারা রাত ভাইয়া আমাকে কত কষ্ট দিয়েছে, আমার সাথে ভাইয়া কি উল্টা পাল্টা কাজ করেছে, ভাইয়া অনেক পচা আম্মু, আমি আর ভাইয়ার সাথে থাকবো না। জাঙ্কুক আবার তোর সাথে কি করেছে মা বল আমাদের, কি হয়েছে তোর। জাঙ্কুকের কথা শুনে সবাই তে রুমের দিকে তাকায় আর দেখতে পাই জাঙ্কুক বেডের মধ্যে মাথা নিচু করে বসে আছে। এরপর আস্তে আস্তে তেও সবাইকে সবকিছু খুলে বলে, সব শুনে তো আরিম পুরো রেগে মেগে এক একটা সবাই অনেক রেগে গিয়েছে জাঙ্কুকের উপর। সবাই কতবার করে বুঝিয়েছে কিন্তু জাঙ্কুক এইসব করে ফেলেছে তের সাথে। সব আরিম রেগে মেগে রুমের ভিতর ঢুকে জাঙ্কুককে বসা থেকে উঠিয়ে পরপর জাঙ্কুকের ঘরে ঠাস ঠাস মারতে থাকে। জাঙ্কুক যেন বলার কিছু সুযোগই পাচ্ছে না, আরিম একের পর এক থাপ্পড় মেরেই চলে এসেছে। এবার জিন এমন অবস্থা থেকে তাড়াতাড়ি করে রুমের ভিতরে গিয়ে জাঙ্কুককে আড়াল করে দাঁড়ায়। জিন সামনে থেকে সরো বলছি, আজ আমি এই বেয়াদবটাকে মেরেই ফেলবো। বেয়াদবটাকে আমি কতবার বুঝিয়েছি কিন্তু বেয়াদবটা আজকে ওকে মেরেই ফেলবো আমি। আব্বু তুমি আমার কথা বোঝার চেষ্টা করো, আমি ইচ্ছে করে কিছুই করিনি আব্বু, প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো, আমি হোশের বসে এমনটা করে ফেলেছি, প্লিজ বোঝার চেষ্টা করো। কিন্তু আরিম যেন কোনো কথাই মানছে না, সে জিনকে সরিয়ে জাঙ্কুককে এলো পাথারে মারতে লাগলো। এমন দৃশ্য দেখে তে আরো জোরে জোরে কান্না শুরু করে দেয়। বাসার সবাই এবার বুঝে গিয়েছে আরিম যদি এমন বেশিক্ষণ করে তাহলে ছেলেটাকে হয়তো আজ মেরেই ফেলবে। এরপর যে হোক তাড়াতাড়ি করে আরিমকে সরিয়ে আনে জাঙ্কুকের থেকে। জিন তুমি তাড়াতাড়ি করে এই বেয়াদবটা কাগজপত্র সবকিছু গুছিয়ে দিবি, আজকে আমি এটাকে লন্ডন পাঠিয়ে দিব, আর রাখবো না এটাকে এই দেশে। এটাকে বারবার বলেছি তে মামুনি এখন অনেক ছোট, কিন্তু না এর তো। চুপ কর আরিম, কি শুরু করে দিয়েছিস আর দেখি এখনো ছোট আছে, ওকে বুঝে না স্বামীর ভালোবাসে কি, এই ছেলে তুই কি বুঝিস না স্বামীর ভালোবাসে কি, আমার নাতিটা আর কতদিন দূরে দূরে থাকবে। হ্যাঁ আমি তোকে কতবার বুঝিয়েছি, তুই কি এতটাই মাথা মোটা যে কিছু বুঝিস না। আম্মু তুমি আর আশকারা দিও না, তোমার কথা শুনে আমি এই ছোট বয়সে এতটা ভুল করে ফেলেছি। আজ পস্তাচ্ছি কোন দুঃখে যে ওই দিন বিয়েটা দিতে গিয়েছিলাম। এই বেয়াদবটা যখন নিষেধ করছিল তখন নাটা শুনলেই ভালো হতো। ভাইয়া তুমি প্লিজ থামো না, ছোট মানুষ ভুল করে ফেলেছে আর আমাদের ঠিক হয়নি এত কম বয়সে ওদের বিয়েটা দেওয়া। আমি আর কোনো কথাই শুনতে চাইনি, আমারই ভুল হয়ে গিয়েছে। এটাকে বিয়ের পরপরই লন্ডন পাঠিয়ে দিতাম তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। জিন আমি তোমাকে কি বলেছি তুমি শুনতে পাওনি, এখনই এটার সমস্ত জামা কাপড় গুছিয়ে দাও, এটাকে আজকে আমি লন্ডন পাঠিয়ে দিব। বাবার মুখে লন্ডন যাওয়ার কথা শুনে জাঙ্কুক পুরো আটকে উঠে, কিভাবে থাকবে সে এই ছোট্ট তার বউটাকে ছাড়া। সে যে এই ছোট্ট বউয়ের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, সে থাকতে পারবে না এই ছোট্ট বউটাকে ছাড়া। আব্বু আমি তোমার পায়ে ধরছি, প্লিজ আব্বু তুমি আমাকে বাইরে পাঠিয়ে দিও না, আমি যে দেখে খুব বেশি ভালোবেসে ফেলেছি, আমি থাকতে পারবো না ওকে ছাড়া। আব্বু আমি তোমার পায়ে ধরছি, প্লিজ আব্বু তুমি আমায় বাইরে পাঠিও না। ওইতেছে না একটু বোঝার চেষ্টা কর না জান, আমি তোকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না, তুই না আমায় ভালোবাসিস, তুই কি পারবি আমায় ছেড়ে দূরে থাকতে, প্লিজ জান একটু ক্ষমা করে দে না, আমি কাল রাতে অনেক বড় ভুল করে ফেলেছি, আর এমনটা করবো না, প্লিজ জান তুই আমায় এবারের মতন ক্ষমা করে দে না, তুই যে পর্যন্ত না বলবি সেই পর্যন্ত আমি তোর ধারের কাছে যাব না। তাও জানি এতটা নিষ্ঠুর হোস না জান, আমি তোকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ আব্বুকে বোঝা না, আমি তোর থেকে দূরে যেতে পারবো না জান, আমি তোকে খুব বেশি ভালোবাসি, ক্ষমা করে দে না জান, আর আব্বুকে বোঝা না আমি যাবো না তোকে ছেড়ে দূরে। তুই যেন আর জাঙ্কুকের কোনো কথাই শুনছে না, তার শুধু বারবার রাতের কথাগুলো মনে পড়ছিল আর সে অযথারে কান্না করছিল। জাঙ্কুকের কথাগুলো শুনে তুই আর কান্না বাড়িয়ে দেয়। দেখে এমন কান্না করতে দেখে আয়ু তাড়াতাড়ি করে দেখে সেখান থেকে নিয়ে অন্য রুমে চলে যায়।
ভাইয়া ছোট মানুষ ভুল করে ফেলেছে, এবার মতন ক্ষমা করে দাও, ওকে বিদেশে পাঠানোর দরকার নেই, কোনো শাস্তি দেওয়ার ওকে এখান থেকেই দাও, তাও ওকে বিদেশে পাঠিও না। আমি বললাম না আমি কোনো কথা শুনতে চাই না, আমি যখন বলেছি তোকে বিদেশে পাঠাবো তো পাঠাবোই। এরপর আরিম কোনো কথা না শুনে জাঙ্কুককে লন্ডন পাঠানোর জন্য একদম প্রস্তুত হয়ে যায়। সে মস্ত কিছু রেডি করে যে না সবাই বাসা থেকে জাঙ্কুককে এয়ারপোর্টে দিতে যাবে, তখন তেও বাহিরে আসে। সে আসতে চায়নি, জিমিনা জোর করে তাকে বাহিরে নিয়ে এসেছে। জাঙ্কুক একবার শুরুতে দিকে তাকায় আর দেখে বলে, একদিন তুই অনেক প্রস্তাবিতে, তখন আশেপাশে আমাকে খুঁজবি কিন্তু কোথাও পাবি না, তখন বুঝবি ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকা কতটা পরিমাণে কষ্টের। আর আমি তোমাদের বসি বেশ করেছি, আমি তের সাথে ওইসব করে, আমি তের হালাল পুরুষ, আমি তের সাথে ওইসব করতে পারি। আমি তখন বারে বারে নিষেধ করেছিলাম না যে আমি যতদিন নিজেকে কন্ট্রোল করতে পারবো ততদিন তের থেকে দূরে থাকবো। আজ তা হচ্ছে সবকিছুর জন্য তোমরা তাই, তোমরা আমাকে বলি পাঠা বানিয়ে আজ আমাকে দেশ ছাড়া করছো, তাই না? একদিন এর জন্য তোমরা খুব বেশি পস্তাবে। বাবা এমন করে বলিস না, আমি যে তোর মা, আমি যে তোকে ছাড়া দূরে থাকতে পারবো না, আমার বুকটা ফেটে যাচ্ছে এক্ষুনি। বাবা আমি কিভাবে থাকবো তোকে ছাড়া, তুই এমন করে বলিস না। জাঙ্কুক আর কোনো কথা শুনে সে বাসা থেকে বের হয়ে যায় আগে আর সবাই তার পেছনে যায়। কিছুক্ষণ পর জাঙ্কুক গাড়িতে গিয়ে উঠে বসে আর নামজন আর যেই হবো গাড়িতে উঠে বসে আর কিছুক্ষণের মধ্যে গাড়ি ছেড়ে দেয়। গাড়ি চলতে থাকে, তার আপন মনে জাঙ্কুকের বুকটা ফেটে যাচ্ছে, কিভাবে থাকবে সে। কিন্তু জাঙ্কুক প্রতিজ্ঞা করে নিয়েছে যে পর্যন্ত তেল তাকে না চাইবে সে কিছুতেই আর এই দেশে পা রাখবে না। এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে পুরো 7টি বছর। জাঙ্কুকের কথাই আর সত্যি হয়েছে, সত্যি এখন খুব বেশি পস্তায়। সে সত্যি জাঙ্কুককে এখন অনেক বেশি মিস করে। সেদিনের পর জাঙ্কুকের অনেক বেশি অভিমান জমে গিয়েছে। সে একবারের জন্য তের সাথে এই 7 বছরে কোনো রকম কোনো যোগাযোগই রাখেনি। সে শুধু এই বাসার মধ্যে তার আম্মুর সাথে আর তার দাদির সাথে কথা বলে, আর কারোর সাথেই কথা বলে না। এখন আরিমু খুব বেশি পস্তাচ্ছে। সে সেদিন ছেলেটার উপর এতটা কঠোর না হলে পারত, একমাত্র ছেলে এখন সে তার সাথে কথাই বলে না। জিন অনেকবারই চেষ্টা করেছে জাঙ্কুক আর তেকে মিল করে দেওয়ার, কিন্তু যতবারই জিন তের কথা উল্লেখ করেছে ততবারই জাঙ্কুক অজুহাত দিয়ে ফোন কেটে দিয়েছে। জাঙ্কুক চলে যাওয়ার পর তে বেশ কিছুদিন ডিপ্রেশনে ছিল। এরপর সে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। এরপর তের দাদি লিসা থেকে অনেক কিছু বোঝায় আর জিমিনা অনেক কিছু বোঝায়। এরপর আস্তে আস্তে সবকিছু বুঝতে পারে, কিন্তু যখন সে বুঝতে পারে তখন সে অনেক দেরি করে ফেলেছে। ছোট তেটা এখন প্রায় 21 বছরে পড়ে গিয়েছে। দেখতে আগের থেকে আরো অনেক বেশি পরীর মতন সুন্দর হয়ে গিয়েছে। রূপ যেন তার উপচে পড়ে। আজও পৌঁছে থাকে কবে জাঙ্কুক ফিরবে, কিন্তু জাঙ্কুক যে তার কথাই শুনতে পায় না। যখনই শুনে তখনই জাঙ্কুক ফোন কেটে দেয়। জাঙ্কুক যাওয়ার পরে একবারও যে তার খোঁজ নেয়নি। অন্যদিকে জাঙ্কুক I can feel you in my heart. You in my arms. লন্ডনের বড় একটা নাইট ক্লাবে বন্ধুদের সাথে পার্টিতে ব্যস্ত আছে জাঙ্কুক। জাঙ্কুকের বয়স 27 কোঠরে পড়েছে, কিন্তু দিন দিন যেন সে আরো যুবকে পরিণত হয়েছে। সব লন্ডনে আসার পর জাঙ্কুক আগে থেকে আরো অনেক বেশি চঞ্চল হয়ে গিয়েছে। সে সেখানে তার পড়াশোনা শেষ করে বিজনেসের উপর। লন্ডন আসার পর জাঙ্কুকের অনেকগুলো ভালো ফ্রেন্ড হয়েছে, তাদের সাহায্যে জাঙ্কুক আজ বড় একজন বিজনেস আইকন। কিন্তু এত কিছুর পরও জাঙ্কুকের জীবনে আর কোনো দ্বিতীয় নারীর অস্তিত্ব আসেনি। জাঙ্কুক কোনো নারীকে তার আশেপাশে আসতে দেয় না। সে শুধু এখন তার সেই ছোট্ট তেটাকে ভালোবাসে, কিন্তু অভিমানের কাছে ভালোবাসাগুলো নিচে পড়ে আসে। ইদানিং জাঙ্কুকের কোম্পানিতে অনেক কাজ, যার জন্য জাঙ্কুক ঠিকঠাক মতন বাসাতেও যেতে পারে না। আর জাঙ্কুক ফিরে যার জন্য তার বন্ধুরা সবাই মিলে একটা পার্টি রেখেছে, সেখানে জাঙ্কুক এসেছে। পার্টিতে থাকা সব মেয়েদের চোখ যেন জাঙ্কুকের উপর থেকে সরছেই না। এত বড় একটা বিজনেসম্যান, তার উপর এত ইয়াং হ্যান্ডসাম ড্যাশিং ছেলেদের দিকে কোন মেয়ে না তাকাবে। সেখানে থাকা কিছু মেয়ের মধ্যে একজন মেয়ে জাঙ্কুকের দিকে এগিয়ে আসে আর এসে বলতে লাগে, হাই হ্যান্ডসাম, ক্যান ইউ স্পেন্ড a one night with me? Sorry aunty, I don't like second products use. What aunty? ইয়া বেবি, শুনতে পাওনি কি বলেছে আন্টি? তো এখান থেকে চলে যান আপনি। মেয়েটার আগে অপমানে সেখান থেকে চলে যায়। সুবিন জাঙ্কুকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্লাস ভালো বন্ধু। কি রে ভাই, আর কতকাল এমন অভিমান করে থাকবি? এবার তো ফিরে যা তোর ছোট্ট বউটার কাছে। আরে ভাই, এত সহজে কিভাবে যাই বুঝতে পারছিস না? অভিমান করে আসি, বউ নিজে আসুক না অভিমান ভাঙাতে, তারপর দেখা যাবে। আর আমিও কি বউ ছাড়া ভালো আছি নাকি রে? প্রতি রাতেই তো বউর কথাই মনে পড়ে, বুঝতে পারছিস না? বিবাহিত বলে কথা।
আমার একটা বোন দিকে আজ রাতের বেলা বউর কথা মনে পড়ে না। ও তাই নাকি? তাহলে ছানাকে বলবো নাকি যে তুই এই সমস্ত কথা বলিস? আরে না না প্লিজ, এমন তো করিস না, আমি তো মজা করছিলাম। হয়েছে, চল এখন আমরা পার্টিতে এনজয় করি। না না, এমন হতে থাকলে আর চলবে না। মেয়েটার অবস্থা দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে। জিন, আমাদের কিছু তো একটা করতেই হবে। কি করবো তুমি বলো? কম তো চেষ্টা করলাম না ছেলে আর মেয়েটাকে একসাথে করার, কিন্তু কিছুতেই পারছি না। তোমার ছেলেটা যে বড্ড জেদি, তুমি কি জানো না? সব হয়েছে তোমার জন্য। হয়েছে বোমা, এখন দোষারোপ করা বন্ধ করো। তোমাদের দ্বারা কোনো কষ্ট হবে না, এখন যা করার আমাকেই করতে হবে। আপনি আবার কি করবেন আম্মা? আপনি আবার কি ঝামেলা পাকাবেন? কি বলে তুমি ছোট বৌমা? আমি সবসময় ঝামেলা করি তাই না? দেখ যে হোক তোর বউ এসব কি বলতেছে। আরে আম্মা, আমি তো বলতে চাইনি, আপনি উল্টা পাল্টা ভাবছেন। আমি কিন্তু ওই সমস্ত কথা বলতে চাইনি। চুপ করো তুমি। তুমি কি বলতে চাইছো আমি সেটা ভালো করে বুঝতে পারছি, বুঝছো না? আমি এমনি বুড়ি হইনি। আর শোনো, তোমার মেয়েকে একটু ভালো করে বুঝে এবার যদি আমি কোনোভাবে দাদু ভাইকে দেশে আনতে পারি, তাহলে যেন এবার বোকামি যেন না করে, সে যেন তার স্বামীকে এবার আঁচড়ে বেঁধে রাখতে পারে, বুঝছো? কিন্তু দাদি, তুমি কি করতে চাইছো সেটা তো আমাদের বলো। এরপর লিসা বুড়ি সবাইকে কিছু তার কূটনৈতিক বুদ্ধি সম্পর্কে জানায়। সবাই তো শুনে লিসা বেগমকে একদম সবাই বাহবা জানাতে লাগলো। বাবা দাদি, তোমার মাথায় তো দেখা যায় ভালো বুদ্ধি, এর জন্য তো তুমি আমার দাদুকে এমন করে সবসময় বশ করে রাখতে, তাই না? আইসে, তুমি তো আর তোমার দাদু থেকে বেশি বড় আসলে তুলে থাকো, আমি কি বুঝি না নাকি? লিসার কথা শুনে সবাই মুখ টিপে হাসতে লাগলো। আর এদিকে সুগা একদম মুখ বোতা করে ফেলেছে। কাল রাতে পার্টি থেকে ফিরতে ফিরতে জাঙ্কুকের বেশ রাত হয়ে পড়েছিল, যার জন্য জাঙ্কুক এখনো পরে ঘুমাচ্ছে। তার উপর আজ অবধি যার জন্য সে শান্তিতে একটা ঘুম দিচ্ছিল, কিন্তু মনে হচ্ছে জাঙ্কুকের এত শান্তির ঘুমটা তার ফোনে সহ্য হয়নি, যার জন্য সেটা হঠাৎ করে বেজে ওঠে। জাঙ্কুক ঘুম চোখে তার ফোনটা হাতে নেয় আর কানের কাছে নিয়ে ওপাশ থেকে তার আম্মুর কান্না ভেজা কণ্ঠ শুনতে পায়। জাঙ্কুক, প্লিজ বাবা, তুই বাসায় ফিরে আয়, প্লিজ বাবা। কি হয়েছে আম্মু? তুমি এমন করে কান্না কেন করছো? কি হয়েছে আমায় বলো, কি হয়েছে তোমার? বাবা রে, তোর দাদির অবস্থা একদম খারাপ, শেষ ইচ্ছা তোকে নাকি সে দেখতে যায়। প্লিজ বাবা, তুই ফিরে আয় আজকার ভিতরে। তুমি এসব কি বলছো আম্মু? আমি না কালও দাদির সাথে কথা বললাম, তখন তো দাদি ভালো করে কথা বলছিল, তাহলে হঠাৎ করে দাদির আবার কি হলো? আরে গাধার বাচ্চা, হারামজাদা, তুই কি বুঝতে পারছিস না? তোর দাদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল, আর ডাক্তার বলেছে তোর দাদি নাকি বেশি দিন বাঁচবে না। এখন তার চিকিৎসাগুলো যেন সবাই মিলে পূরণ করি আমরা। আর তোর দাদি সেই চিকিৎসা হলো, সে শেষবারের মতন তোকে দেখতে চাই। প্লিজ বাবা, তুই ফিরে আয়। ওকে আমি দেখছি কি করা যায়, আমাকে একটু টাইম দাও। বেশি টাইম দিতে পারবো না বাবা, তুই তাড়াতাড়ি ফিরে আয়। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। এরপর জাঙ্কুক ফোন কেটে আবার সুবিনকে ফোন দেয়, আর সুবিনকে ইমার্জেন্সি তার জন্য টিকিট বুক করে দিতে বলে সে আজকে কোরিয়াতে ফিরবে। জাঙ্কুকের কথা মতন সুবিনের সব কাজ করে দেয়, আর জাঙ্কুক রওনা দেয় কোরিয়ার উদ্দেশ্যে। I can feel you in my heart. আজ অনেক কষ্ট করে আমি আমার দাদু ভাইকে দীর্ঘ 7 বছর পরে বাসায় ফিরে আনতাছি। এবার যদি কোনো বোকামি করিস আর আমার দাদু ভাই যদি এবার চলে যায়, তাহলে সত্যি বলছি তোর আর দাদু ভাইয়ের বিষয়টা আমি নিজে দাঁড়িয়ে থেকে করবো। এই বুড়ি, তুমি কি বললে? তুমি আমার হাজবেন্ডকে আমার থেকে কেড়ে নিবে? তোমার কি দাদার কাছে চলে যাওয়ার ইচ্ছে হয়েছে নাকি? হ্যাঁ, আর শোনো, আমি তখন ছোট ছিলাম, যার জন্য ভুল করেছি, কিন্তু এখন আর ভুল করবো না, বুঝতে পেরেছো? এবার তোমার নাতি যদি নাও চায় আমাকে, আমি জোর করে তোমার নাতিকে আমার করে নিবো, বুঝতে পেরেছো? হয়েছে তোমার পাটনা কথা বলা। কাজের সময় কাজ তো কিছু করতে পারো না, দেখা যাবে কি করো তুমি। যদি দেখতে পাই আমার দাদি আসার পরে 1 মাসের ভিতরে যদি খুশি সংবাদ না শোনাতে পারিস, তাহলে দেখিস তোর কপালে কি আছে। লিসা বেগমের এমন কথা শুনে লজ্জায় মাথা নিচু করে ফেলে। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এই নিয়ে পাতলা শাড়িটা এটা পরে একদম আবেদনময়ী হয়ে আমার দাদু ভাইয়ের সামনে যাবি। আমার দাদু ভাই যেন তোর থেকে চোখি না সরাতে পারে, বুঝতে পারলি? কি কথা দিয়ে তুমি কি এমন করে তোমার জামাইকে আবেদনময়ী সেজে আকর্ষণ করতে নাকি? দূরসিরি, তুই যে কি কস না। আমি শুধু একটু ঘুমটা মুড়ো দিয়ে পান খেয়ে ঠোঁটটা লাল করে তার দাদুর সামনে গেলে এমনিতেই সে আমার প্রতি আকৃষ্ট হয়ে যেত। ও হো, তাই নাকি গো দাদি?
এরপর তারা হাসি ঠাট্টার মাঝে থেকে রেডি করে দেয়। থেকে একটা পাতলা জর্জেটের শাড়ি পরিয়েছে, যার ফলে তের শরীরে অনেক কিছু একদম দৃশ্যমান থেকে দেখতে একদম সত্যিকারে আবেদনময় লাগছিল। অন্যদিকে কেমন আছো আম্মু? আমি ভালো আছি, তুই কেমন আছিস বাবা? তুই তো একদম ভুলে গিয়েছিস, দেশে ফিরতে চাস না, এখন শুধু তার দাদির অসুস্থতার কথা বলেছি, সেই ফিরে আসলি। জিন ছেলেকে এত বছর পর নিজের কাছে পেয়ে একদম আবেগে আত্মহারা হয়েছে, সবার চোখে পানি, সবাই আজ আবেগে আত্মহারা হয়ে গেছে। প্রায় 7 বছর পর ঘরে ছেলে ঘরে ফিরেছে। এরপর জাঙ্কুক সবার সাথে টুকটাক কথা বলে, কারণ সবার উপর তার এখনো অভিমান জমে আছে। কিন্তু হঠাৎ করে জাঙ্কুক সবার সাথে কথা বলতে বলতে সে দেখতে পায় তার দাদি এখনো জ্যান্ত ভাবে দাঁড়িয়ে আছে। এ কি আম্মু, তো তুমি না বললে দাদি অসুস্থ, তাহলে এ তো দেখা যায় দাদি এখনো দাঁড়িয়ে আছে। কেন দাদু ভাই, তুই কি চেয়েছিলি যে আমি যেন মরে যাই, তাই তো? তুই তো ভুলে গিয়েছিলি আমাদের কথা, কতবার বলেছি ফিরে আয় ফিরে আয়, কিন্তু তুই তো কোনো কথাই শুনলি না আমাদের, সেই জন্য এই পথটা অবলম্বন করতে হলো। এটা কিন্তু তোমরা আমার সাথে একদমই ঠিক কাজ করলে না। হয়েছে বাবা, মান অভিমান অনেক করেছিস, এবার ফ্রেশ হওয়ার জন্য রুমে যা, অনেক দূর জার্নি করে এসেছিস। জাঙ্কুক যেন আগে যতটুকু অভিমান করেছিল এখন তার থেকে দ্বিগুণ অভিমান করেছে। তার পরিবার শুধু তাকে কষ্টই দেয়। সে কিভাবে যে লন্ডন থেকে কোরিয়াতে এসেছে সেটা শুধু সেই জানে। জাঙ্কুক সবার সাথে কথা বললেও তার আব্বুর সাথে কথা বলে না। এরপর জাঙ্কুকের লাগেজ গুলো কিছু কাজের লোকে এসে সেগুলো তার রুমে নিয়ে যায়। এরপর জাঙ্কুক রুমে চলে যায়। জাঙ্কুক তার রুমে গিয়ে দেখতে পায় তার রুমটা সে আগের মতনই আছে, কিন্তু তার রুমের মধ্যে একটা অদ্ভুত স্মেল আসছিল, কেমন মেইলি। জাঙ্কুক আস্তে আস্তে রুমের ভিতরে ঢুকতে সামনের দিকে তাকাতে দেখতে পায় কেউ একজন সামনে দাঁড়িয়ে আছে, দেখতে একদম আবেদনময় লাগছে। জাঙ্কুক ভালো করে খেয়াল করে দেখতে পায় এটা তো আর কেউ না, তার বাচ্চা বউটা। জাঙ্কুক একবার তের পা থেকে মাথা অব্দি পরক করে নিতে থাকে, তখন জাঙ্কুকের মনে হচ্ছে তার গলাটা শুকিয়ে যাচ্ছে, কিন্তু জাঙ্কুক বুঝে ওঠার আগে তে ছুটে এসে জাঙ্কুকের বুকে হুমড়ি খেয়ে পড়ে আর জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে জাঙ্কুকের বুকে ফোপাতে লাগলো। এমনটা হয় জাঙ্কুক পুরো হক চকিয়ে যায়। জাঙ্কুকের খুব করে ইচ্ছে করছে তাকে জড়িয়ে ধরে একদম বুকের সাথে মিশিয়ে ফেলতে, কিন্তু সে তো অভিমান করেছে, যার জন্য সে ধরে রাখে না। তুমি খুব বাজে জাঙ্কুক ভাইয়া, তুমি কিভাবে পারলে আমাকে ছেড়ে এত বছর বিদেশে কাটাতে? তুমি কি জানো সেই দিনের পর আমি কতটা পরিমাণে চটফট করে কাটিয়েছি? আমি তোমায় খুব বেশি ভালোবাসি জাঙ্কুক ভাইয়া, তুমি কিভাবে পারলে আমাকে এতটা বছর কষ্ট দিতে? তে এমন কান্নায় জাঙ্কুকের বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে, কিন্তু তের মুখে এখনো ভাইয়া ডাক শুনে জাঙ্কুকের ভিতর যে একটু আগে যে আগুনগুলো জ্বলে উঠেছিল সেগুলো যেন মুহূর্তে নিভে যায়। জাঙ্কুক থেকে ছিটকে দূরে সরিয়ে দেয় আর বলতে লাগলো, নেকা মতো ভালো শিখে গিয়েছিস। তে তখন কতবার বলেছিলাম, শুনেছিলি তুই আমার কথা, ভেবেছিলি একবার আমার কথা কিভাবে থাকবো এতটা দূরে গিয়ে পরিবার ছাড়া, তোকে ছাড়া? তখন তো ভাবিসনি, তাহলে এখন কেন এত নেকামি শুরু করে দিয়েছিস? আর ছেলেদেরকে কিভাবে আকর্ষণ করতে হয় সেটা তো দেখা যায় এই 7 বছরে ভালোই শিখে গিয়েছিস। তো তুমি এসব কি বলছো ভাইয়া? আমার ভালোবাসা তোমার কাছে নেকামো মনে হচ্ছে আর আমি ছেলেদেরকে আকর্ষণ করতে চাই, মানে তুমি এসব কি বলছো উল্টাপাল্টা কথা ভাইয়া? এরপর জাঙ্কুক আরো থেকে অনেক বাজে বাজে কথা বললে তে যেন জাঙ্কুকের থেকে এত বাজে কথা সহ্য করতেই পারছে না, কিন্তু তে প্রতিজ্ঞা করে নিয়েছে সে কিছুতেই জাঙ্কুকের থেকে হাল ছাড়বে না। সে যে কোনো মূল্যে হোক জাঙ্কুকে আবার তার কাছে ফিরিয়ে আনবে। তেকে শক্ত করে জাঙ্কুকে জড়িয়ে ধরে। জাঙ্কুক তো পুলিশ মানুষে কতবার তার ভালোবাসা মানুষটাকে এমন করে উপেক্ষা করবে? কে এতক্ষণ সে বাজে কথা বলে তার মনে হয় তার বুকটা ছিঁড়ে যাচ্ছে। সে থেকে এত বাজে কথা কখনোই বলতে চায়নি, কিন্তু তের ওই দিনের করা কাজের কথা জাঙ্কুকে যতবারই মনে পড়ে ততবারই রাগে তার মাথা চারা দিয়ে উঠে। জাঙ্কুকের বুকে হামলে পড়ে কান্না করতে লাগলো, কিন্তু জাঙ্কুকে একবারের জন্য তেকে ধরে না আর না থেকে সরাসরি এবার জাঙ্কুকের পুরো ফেসের মধ্যে তার ভালোবাসার স্পর্শ দিতে লাগলো। জাঙ্কুক এবার আর পারছে না সে তার তেকে ফিরিয়ে দিতে। জাঙ্কুক এবার তেকে শক্ত করে জড়িয়ে ধরে আর তের ঘাড়ের মধ্যে মুখ গুজে সেও কান্না করতে শুরু করে দেয়।
তুই জানিস ওই দিন তোর ব্যবহারে আমি কি পরিমাণে কষ্ট পেয়েছিলাম। আমি তোকে খুব বেশি ভালোবাসি, খুব খুব। আমি এতটা বছর ভালো ছিলাম না, এতটা দূরে গিয়ে কিন্তু অভিমান জমে গিয়েছিল আমার পাহাড় সমান। সরি জাঙ্কুক, আমি আর কখনো তোমার সাথে এমনটা করবো না। এখন থেকে তুমি যা ইচ্ছে তাই আমার সাথে করতে পারো। আগে আমি ছোট ছিলাম যার জন্য বুঝতাম না, কিন্তু এখন আমিও চাই তুমি আমায় গভীরভাবে ভালোবাসো। কি বললি শোনা জাঙ্কুক? হ্যাঁ জাঙ্কুক বলেছি। স্বামীকে কে ভাইয়া বলে? আজ থেকে আমি তোমায় জাঙ্কুক বলে ডাকবো। আর তুমি জানো আমি তোমায় কতটা পরিমাণে ভালোবাসি। আমি চাই তুমি আমাকে। তুমি কি চাও কলিজা আমার থেকে? তুমি বুঝতে পারছো না আমি কি চাই? যে জন্য তুমি আমাকে ছেড়ে এই 7 বছর দূরে ছিলে, আমি ওই জিনিসটাই চাই। সত্যি কথা বলছো তো? এবার তো আবার কান্নাকাটি করে পুরো গোষ্ঠী হতে সবাইকে জানাবে না তো? শোনো, তখনকার মতন কিন্তু এখন আর আমার এত ধৈর্য নাই, বুঝতে পেরেছো? না, করবো না আমি কান্নাকাটি, কিন্তু তখন তো ছোট ছিলাম যার জন্য এমনটা করেছি। কিন্তু এখন আমি তো বড় হয়ে গেছি, তাই না? সত্যি সোনা, তুমি অনেক বেশি বড় হয়ে গেছো। তোমার সব কিছুই অনেক বড় বড় হয়ে গেছে। চলো পরীক্ষা করে নিয়ে যাক তুমি কতটা বড় হয়ে গেছো। আমি তো অনেক দূর থেকে এসেছি। চলো আজ দুজন একসাথে মিলে শাহ নিই, আর শাহ নিতে নিতে তোমার সাথে পরীক্ষাটাও হয়ে যাবে। এরপর আর কি জাঙ্কুক থেকে কোলে তুলে নেয় আর দুজনে চলে যায় ওয়াশরুমে। আর ওয়াশরুমে গিয়ে তারা দুজন বেশ খানিকক্ষণ বাথরুমে খেলাধুলা করে, কিন্তু তে বেশ ক্লান্ত হয়ে গেছে যার জন্য জাঙ্কুক থেকে কোলে তুলে বিছানায় চলে যায়। আর বিছানায় গিয়ে আবার খেলা শুরু করে দেয়। জাঙ্কুক, আর পারছি না, প্লিজ এখন ছাড়ো, আর পারবো না। না জান, এখন আর ছাড়তে পারবো না। বুঝতে পারছো না অনেক দিনের অপেক্ষা এত সহজে কিভাবে ছাড়ি জান? আমার এখনো হয়নি, আমার এখনো লাগবে। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি জাঙ্কুক, আই লাভ ইউ সো মাচ। আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, লাভ ইউ টু কলিজা। Back it up, I'll be gone in the AM. He got me proud of me. তো আর্মিস স্টোরটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর চ্যানেলের অবস্থা তো আমার অনেক বেশি খারাপ, যার জন্য বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা। আর তোমরা যদি চাও তাহলে আমি এটা সিজন 2 আনতে পারি, আর তোমরা না চাইলে নাই। আর আরেকটা কথা, মামা অ্যাওয়ার্ড ভোট চলছে, তোমরা তাড়াতাড়ি করে মিড প্লাসে গিয়ে ভোটটা দিয়ে দিও। আর এই ভোটটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তোমরা এই ভোটটাকে হেলাফেলা করবে না, সবাই মিলে ভোটটা দিয়ে আমাদের যে হোক আর্জেন্টকে জিতিয়ে দিবে। ওকে, তো লাভ ইউ কলিজারা, বাই বাই।